রাসেল ভাই, আসসালামু আলাইকুম লিসেনার্স। রাসেল ভাই, এখন যে ঘটনাটি আমি শেয়ার করব এটা আমাদের রাজবাড়ী জেলার মানে গুতার বাজার নামক একটা জায়গা রয়েছে আমাদের রাজবাড়ী জেলার, বর্তমানে যেটা নদীর পার আর কি। তো অনেকেই সেখানে অবসর সময় সেখানে বেড়াতে যান, কিন্তু এখন যেই অবস্থাটি সেখানে রয়েছে আজ থেকে কিন্তু 30-35 বছর আগে এরকমটি ছিল না। তখন সেখানকার পরিবেশটা ছিল অন্যরকম। সেখানে বিস্তীর্ণ একটি মানে বিশাল একটি গ্রাম ছিল। এখন তো কালের বিবর্তনে নদী ভাঙনে সেটার কিছুই নেই, এখন সেখানে বিশাল একটা নদী হয়ে গেছে। কেউ এখন দেখলে বিশ্বাসই করতে চাইবে না এখানে এত বিশাল একটি গ্রাম ছিল। তো ওই গ্রাম কেন্দ্রিকই রাসেল ভাই ঘটনাটি। আচ্ছা, তো 1978 সালের দিকে তখন একটি বন্যা হয়। ওই বন্যার সময় মানে ওইখানে যারা নদীতে গোসল করত, তো স্রোতে যাতে ভেসে না যায়, যার কারণে ওই স্থানীয় কিছু লোকজন ছোট ছোট খুঁটি গেড়ে রেখেছিল। তো তারা কি করত, ওই খুঁটি ধরে গোসল করতো যাতে কখনো স্রোতে চলে না যায়। বাহ, বেশ মজার। তো এইভাবে তারা গোসল করতো ওখানে। তো স্থানীয় একটা যুবক, নাম তার ছিল হচ্ছে বিল্লাল। তো উনি ওই একদিন দুপুরবেলা, ওই দিনই দুপুরবেলা ওই খুঁটি ধরে গোসল করছিলেন। তো হঠাৎ গোসল করতে করতে হঠাৎ তার মনে হলো কিছু একটা জিনিস তার দু পা জড়িয়ে ধরেছে। তখন ওনার মানে ফিল হলো যে এটা কোনো মানে লতা পাতা কিনা, বা কিন্তু লতা পাতার মনে হচ্ছিল না, মনে হচ্ছে কোনো মানুষের হাত হবে। তো উনি একটু সাহসী ছিলেন, উনি সাহস করে ডুব দিলেন। আচ্ছা, ডুব দিয়ে দেখতে গেলে আসলে কি, এবং পা থেকে ওই জিনিসটা ছাড়ানোর চেষ্টা করলেন। তো উনি ডুব দিয়ে রাসেল ভাই দেখলেন যে একটি বাচ্চা ছেলে, এবং বাচ্চা ছেলেটির সারা শরীরে এবং মুখে মানে বড় বড় ধরনের টিউমারের মতো হয়ে গেছে। মানে পানির নিচে ডুব দিয়েই দেখতে পেলেন? ডুব দিয়ে দেখতে পেলেন। এবং আরো একটা মানে ভয়ঙ্কর ব্যাপার রাসেল ভাই, ওই বাচ্চা ছেলেটি তাকে বলছে যে আমাকে বাঁচান এবং আপনারাও বাঁচো, এই কথাটা বলছে। তখন উনি তো চিন্তা করলেন যে সর্বনাশ, পানির নিচে তো মানুষ কথা বলতে পারে না, নির্ঘাত একটা মানে ভয়ঙ্কর কিছুর কবলে আমি পড়েছি। তো উনি সাথে সাথে মানে চিৎকার মানে লাফ দিয়ে উপরে উঠে মানে ভূত ভূত আমাকে খেয়ে ফেললো এই সমস্ত কথা বলে মানে তাড়াতাড়ি করে উপরে উঠে গেলেন। এবার যেটা মানুষ বলে আর কি, স্বাভাবিক আর কি, যে সবাই বলেন এই যে নিচে আমাকে এইভাবে একটা কিছু এরকম ধরেছিল। প্রিয় লিসেনার, এই এপিসোডটি খুবই স্পেশাল একটি এপিসোড, কেননা এই এপিসোডে আপনারা শুনতে পাবেন নদীর মধ্যে গোসল করতে গিয়ে এক ভয়ানক ঘটনা ঘটে গিয়েছে, এবং এই ঘটনার সাথে আরো অনেক ঘটনা শুনতে পাবেন যা শুধুমাত্র বাছাইকৃত ভয়ানক ঘটনা। বেশি কথা বলবো না, সরাসরি চলে যাবো ঘটনার মধ্যে। তবে যে কথাটি না বললে নয়, এখনো যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, কেননা আপনাদের জন্যই আমি প্রতিনিয়ত রাত 10টা বাজে সব থেকে বাছাই করা ভয়ানক ঘটনাগুলো বাছাই করে পাবলিশ করে থাকি। তাহলে চলুন এই ভিডিওর মধ্যে একটি লাইক দিয়ে আমরা প্রত্যেকটা ঘটনা শেষ পর্যন্ত শুনে আসি। তো ওই ভয়ে তখন আর কেউ পানিতে নামে না, যে নামলেই মানে এই যে এরকম কিছু একটা ঘটতে পারে, তখন পানিতে সবাই নামা বন্ধ করে দিল। কিন্তু রাসেল ভাই, এই ঘটনা ঘটার মোটামুটি 5-6 ঘন্টা পর মানে এলাকাবাসী খেয়াল করলেন যে একটা ছোট বাচ্চাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো বাচ্চা ছেলেকে খুঁজে, ওইটা আবার ছিল স্থানীয় মেম্বারের ছেলে। তো তখন বাচ্চা ছেলেকে যখন খুঁজে পাওয়া যাচ্ছিল না, সবাই বলছে যে সে হারিয়ে গেছে, সব অনেক খোঁজাখুঁজি করছে। কিন্তু ওই বিল্লাল যখন ওই বাচ্চা ছেলেটির নাম জানলো, তখন বিল্লাল বলল যে আমি পানির নিচে যে ছেলেটাকে দেখেছি তার সাথে ওই ছেলেটার চেহারার মিল রয়েছে। ও মাই গড! তখন এই ঘটনাটি যখন সেটা বলে, তখন বলে যে তাহলে পানির নিচে ওই বাচ্চা ছেলেটি কথা বললো কিভাবে? তার মানে ওর সাথে ভয়ঙ্কর কোন একটা ঘটনা ঘটেছে। তখন কি ঘটনা ঘটতে পারে সবাই এরকম মানে আলোচনা করা শুরু করলো। সবাই অনেক লাশ খোঁজার চেষ্টা করলো, লাশ কিছুতেই খুঁজে পাওয়া যাচ্ছিল না। তো একটা বাচ্চা ছেলে বলেছিল যে ও মানে একটি ছোট্ট ভেলায় খেলা করছিল, কিন্তু ও যেই জায়গাটাতে ছিল সেই জায়গাতে কোনো স্রোত ছিল না। কিন্তু হঠাৎ করে মনে হলো যে কে যেন ভেলাটি মানে উল্টিয়ে ফেলে দিল। কোনো স্রোত নাই, কিছু নাই, কিন্তু ভেলাটি উল্টে ফেলে দিল এবং ওই ছেলেটা নিচে পড়ে গেল। ওই ছোট ছেলেটা নদীর পাড়ের এলাকার লোক হওয়ার কারণে খুব ভালো সাঁতার জানতো, বাচ্চা হলেও। কিন্তু মানে ওই বাচ্চা ছেলেটি দেখলো কিছু যেন মনে হলো ওকে টান দিয়ে পানির নিচে নিয়ে গেল। তারপরে ওকে আর দেখে নাই।
মানে ওই বাচ্চা ছেলেটি ভুলেই গেছিল আর কি, সে অন্যদিকে চলে গেছে, মনে করছে হয়তো বা সে পরে কোনো সে যেহেতু সাঁতার ভালো জানে, ডুব সাঁতার দিত, তো মনে করেছে যে হয়তো বা সে এরকম খেলা করছে, এই কারণে সে অন্য কোনো ব্যক্তিকে আর তেমন কিছু বলেনি। কিন্তু পরে ওই বাচ্চা ছেলে যখন জানলো তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তখন ওর কাছ থেকে এই সত্য ঘটনাটা বের হয়। তো রাসেল ভাই, বিষয়টা হলো যে যখন আর একটা অদ্ভুত ব্যাপার, যে মানে ওখানে যেই নদীতে ওরা গোসল করতো ওটা আসলে মেইন নদী না, ওটা একটা খুব ছোট্ট একটা মানে বলতে পারি যে একটা মানে নালার মতো, নালা আর কি। তো সেটা হঠাৎ করেই মানে মাত্র কয়েকদিনের ব্যবধানে সেখানকার পানি নেমে যায়, অথচ চতুর্দিকে বর্ষাকাল, ওখানে পানি নেমে যাওয়ার কথা নয়। যখন পানিটা রাসেল ভাই নেমে যায় তখন দেখে একটা জায়গায় মানে বালি ঢিবির মতো হয়ে আছে, এবং ওই ঢিবির উপর দিকে দুটা পায়ের উপর মনে হচ্ছে যে কোন একটা ব্যক্তিকে মাথা নিচের দিকে দিয়ে মানে গেড়ে রাখা হয়েছে। তখন সবাই মানে বলে যে এই যে পাটা মানুষের, এটা কার হতে পারে, একটা বাচ্চাকে হারিয়ে গেছে কয়েকদিন আগে, তাহলে ওরই হবে। দ্রুত ওইখান থেকে বালি সরানো হয় রাসেল ভাই, তারপর ওখানে যে বের করা হয়, রাস্তা একদম বিভৎস হয়ে গেছিল এবং ওর সমগ্র শরীরে এই টিউমারের মতো হয়ে গেছিল, মনে হচ্ছে একটা বড় ধরনের কোন স্কিন ডিজিজ হয়েছে, এরকম হয়ে গেছিল। তখন এলাকায় শোকের ছায়া নেমে আসে এবং সেই সাথে সাথে একটা বিষয় মানে সবার মনের ভিতরে একটা আতঙ্ক সৃষ্টি হয় যে কি এমন ঘটনা ঘটলো যে ওইভাবে পড়ে গেল, মারা গেল। তো ভালো সাঁতার জানতো, যেখানে সে পড়ে গেছে সেখানে স্রোতও ছিল না, আর ও এইভাবে মাটি মানে একদম নিচে, ও মানে মাথাটা একদম নিচের দিকে, কে এভাবে ওকে হত্যা করলো, এইভাবে সবার মনের ভিতরে একটা ভয় সৃষ্টি হয়। তো এই ঘটনার রাসেল ভাই এই সপ্তাহখানিক মোটামুটি ভালোই ছিল। সপ্তাহখানিক পর থেকে অদ্ভুত কিছু ঘটনা ঘটা শুরু করে ওই এলাকায়, যে সকালবেলা হঠাৎ করে কিছু কিছু ব্যক্তির লাশ পাওয়া যায় এবং এই লাশগুলোর সমগ্র শরীর রাসেল ভাই মানে ওই যে টিউমারের মতো হয়ে গেছে, বিভিন্ন জায়গায় টিউমারের মতো হয়ে গেছে, মানে মুখে, হাতে, পায়ে, সমস্ত শরীরে, মানে এমন বিভৎস অবস্থা যে মানে চেনাই যায় না এমন অবস্থা। অথচ সে রাত্রেও সুস্থ ছিল। কি এমন ঘটনা ঘটলো যে সে রাতারাতি তার এই ডিজিজটা হলো এবং সকালে সে মারা গেল। এবং রাসেল ভাই যারা মারা গেছে প্রত্যেকেই কোনো না কোনো কারণে বাসার থেকে বের হয়ে আসছিল রাতের বেলা, হয়তোবা প্রাকৃতিকটাকে সাড়া দেওয়ার জন্যই হোক বা কোনো কারণে হোক, গরমের কারণে নদীর পাড়ে গিয়েছে বা যে কোনো কারণ হতে পারে। কি কারণে গেছে এটা নিশ্চিত না, কারণ সবার তো ডেড বডি উদ্ধার করা হয়েছে, কি ঘটেছিল কেউ বলতে পারে নাই। তো এটা যদি রাসেল ভাই আমরা যদি ওলা ওঠা বলি, আমরা দেখি ওলা ওঠা যখন একটা গ্রামে হওয়া শুরু হয় তো একের পর এক হতে থাকে, সবাই মানে একটা সময় হতো এরকম মারা যায়। কিন্তু এরকম ছিল না, এরকম মারা যায় প্রথমে একদিন মারা যায়, 3 দিন পরে আরেকজন মারা যায়, তারপরের দিন আরেকজন মারা যায়, 4 দিন পর আরেকজন মারা যায়, মানে এই এরকম হতে থাকে। এটা কোনো মহামারী না। আচ্ছা, কিন্তু এলাকায় এবং প্রত্যেকেই রাতের বেলা মানে বাসা থেকে বেরোলে এরকম হয়, এবং তখন মানে একটা মানে আতঙ্ক ছড়িয়ে গেল যে কেউ রাতের বেলা বাসা থেকে বের হবে না। কিন্তু রাসেল ভাই এটা তো কোনো সমাধান নয়, যে আসলে কি ঘটনা ঘটছে এটা তো আমাদের জানার দরকার। তো স্থানীয় একজন ইমাম সাহেব ছিলেন ওই সময়, ওনার কাছে যখন বিষয়টা শরণাপন্ন হলেন, উনি এই বিষয়টার মানে প্রাথমিকভাবে চিন্তা করলেন এটা কোনো জিন টিন জাতীয় কোনো কিছু হতে পারে বা এই টাইপের কিছু হতে পারে, অনেক ব্যাখ্যা দিলেন। কিন্তু তারপরও বললেন যে তার ওস্তাদের সাথে উনি এই বিষয়টা পরামর্শ করবেন, দেখা যাক উনি এই বিষয়ে কি প্রতিকার দেন, উনি এই বিষয়ে মানে একটু পরামর্শ নিয়ে আসবেন। তখন উনি তার ওস্তাদের কাছে গেলেন এবং তার কাছ থেকে কিছু পরামর্শ নিয়ে আসলেন। তারপরে উনি গ্রামে ফিরে এসে গ্রামের যুবকদেরকে বললেন যে তোমরা সবাই নদীর মানে পূর্ব দিকে পাহারা বসাবা, তোমরা সবাই দেখবা যে রাতের বেলা এই দিক দিয়ে কে আসে, যেই আসুক সাথে সাথে আমাকে খবর দিবা। তো বেশ কয়েকদিন কাউকে দেখা যায় না, এরকম সবাই মোটামুটি মানে একটা হতাশ হয়ে গেল যে সারা রাত নদীর ধারে বসে থাকা, কে আসে না আসে, অনেকেই তো আসে নৌকায় চড়ে আসে, এরকম মানে অদ্ভুত টাইপের তো কিছু তারা দেখছে না, কোনো মানে ভুতুরে কিছু না। আর আসলে যে কয়দিন তারা পাহারা বসেছিল এই কয়দিনের মধ্যে আবার কেউ মারা যায়নি। আচ্ছা, তো এরকম মানে ওরাও খুব বিরক্ত হয়ে গেছিল, টানা কয়েকদিন এইভাবে নদীর ধারে বসে থাকে, কিছুই দেখে না, ওইরকম অদ্ভুত কিছু হয় না। তো একদিন রাসেল ভাই প্রায় তাদের বর্ণনা অনুযায়ী প্রায় রাত 2টোর দিকে হঠাৎ দেখে যে নদীর মনে হচ্ছে কিছু একটা সাদা জিনিস হাতে একটি আলো নিয়ে নদীর পানির উপর দিয়ে হেঁটে হেঁটে আসছে। আচ্ছা, তো ওরা চিন্তা করলো যে এইটা একটা ভুতুরে ব্যাপার হতে পারে, কারণ নদীর উপর দিয়ে হেঁটে হেঁটে আসার তো কারো কথা নয়। তারপর হাতে আলো দেখে মনে হচ্ছে একজন বৃদ্ধ মহিলা। তো ওরা সাথে সাথে যখন ওই দূর থেকে খেয়াল করেছে সাথে সাথে ইমাম সাহেবকে খবর পাঠিয়ে দিয়েছে। ইমাম সাহেবও সাথে সাথে ওখানে চলে আসছে। এখন দেখে সত্যি আস্তে আস্তে তো কাছে আসছে, তখন দেখছে যে ওই মহিলাটি মানে অস্বাভাবিক রকমের লম্বা, আচ্ছা, সারা মানে
মানে খুবই মানে থুরথুরে বুড়ি, এবং হাতে একটি লাঠি রয়েছে, এবং লাঠিটা অনেক বাঁকানো বাঁকানো, মনে হচ্ছে যে মানে সাপের মতো আর কি একটা লাঠি আর কি। আচ্ছা। আর হাতে একটি আলো রয়েছে, এবং আলোটা আসলে অদ্ভুত যে এটি কোনো মানে আগুনের আলো নয়, আচ্ছা, মানে মনে হচ্ছে এটা এমনিতেই জ্বলছে, কিসের যে আলো এটা ওরা বুঝতে পারে নাই। মনে হচ্ছে ওই সময় তো ওইভাবে ওখানে লাইট ছিল না, বিদ্যুতের কোনো সংযোগও ছিল না, এখনো সেখানে নাই, মানে এখনো ওইখানে নাই, ওটা বিশেষ করে চরাঞ্চল আর কি, যদিও এখন সেটা মানে মেইন চরটা ভেঙে গেছে। তো যখন ওইটা যখন আসে তখন ওই ইমাম সাহেব একটু সামনের দিকে এগিয়ে যায়। এগিয়ে যাওয়ার পরে ওই মহিলাকে খুব সুন্দর ভাবে লম্বা করে একটা সালাম দেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে সুন্দর করে একটা সালাম দেন। যখনই সালামটা ওই মহিলা শোনার পরে এমন মানে রাগের মানে রাগী মানে চেহারায় ইমাম সাহেবের দিকে তাকান, মনে হচ্ছে ইমাম সাহেব সালাম দিয়ে খুব বড় ধরনের একটা অন্যায় অপরাধ করে ফেলেছেন। তখন ইমাম সাহেব বলেন যে বুড়িমা আপনি ভালো আছেন, আপনি আসেন, আমরা আপনার জন্য অপেক্ষা করছিলাম, আসেন, আপনার মানে আরাম আয়েশের সকল বন্দোবস্ত আমরা করে রেখেছি, আপনি আসুন আমাদের সাথে। তখন বুড়ি কোনো কথা না বলে তাদের সাথে যাওয়া শুরু করে। তখন একটি ঘর ইমাম সাহেবের পরামর্শ অনুযায়ী কয়েকজন রেডি করে রেখেছিল, ওই ঘরে তাকে রাখা হয়। সেই ঘরটা মানে মোটামুটি গ্রামের পরিবেশ অনুযায়ী সকল ধরনের মানে সুযোগ সুবিধা যেখানে সেখানে থাকবে এমন সবকিছু সেখানে ব্যবস্থা করে রাখা হয়েছিল। তো বুড়িকে ওখানে রাখা হয়, বলে বুড়িকে বলে যে আপনি কিছু খাবেন। বুড়ি কোনো কথা বলে না, অনেক বলার পরে বলে যে আমি কিছু খাই না, আমার খাবার অন্য জিনিস, তোরা সেটা দিতে পারবি না। আচ্ছা। তখন বলে তারপরেও যদি আপনার কিছু লাগে বাইরে আমাদের লোক আছে, বলবেন, কোনো চিন্তা করবেন না। এই বলে ইমাম সাহেব চলে যায়। তো এই বাইরে যারা লোক আছে তারা সবাই খুব ভীত যে এরকম নদীর উপর থেকে হেঁটে আসছে, এরকম অদ্ভুত চেহারার বিভৎস চেহারার একটা মানুষ, অস্বাভাবিক রকম লম্বা একজন মহিলা, মানে সবাই খুব ভীত যে কি হয় না হয়। কিন্তু ইমাম সাহেব কেন তার সাথে এত সুন্দর ব্যবহার করছেন এই বিষয়ের কিন্তু কোনো ব্যাখ্যা তাদের কাছে ছিল না। আচ্ছা। তো রাত মানে ঘন্টাখানেক পরে ভোর হওয়ার কিছুক্ষণ আগেই ওই মহিলাটি আর্তনাদ করে চিৎকার শুরু করে যে ওরে বাবারে মারে মরে গেলাম, এভাবে চিৎকার চেঁচামেচি শুরু করে। আর তখন ইমাম সাহেবকে বলা ছিল যে ওই মহিলা যদি ওনার সাথে যদি কোনো ঘটনা ঘটে সাথে সাথে যেন তাকে আবার জানায়। তো সাথে সাথে লোক গেল যে ওই বুড়ি চিৎকার চেঁচামেচি শুরু করেছে। ইমাম সাহেব তখন সেখানে গেলেন এবং সবাইকে নিয়ে গেলেন। তখন দেখলেন নাসির ভাই ওই বুড়ির সমস্ত শরীরে ওই যে টিউমারের মতো স্কিন ডিজিজ হয়ে গেছে এবং ওই যন্ত্রণা এসে ছটফট করছে। তখন বলে আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে, আমাকে ভোর হওয়ার আগেই যেতে হবে, আমাকে ছেড়ে দে। হ্যাঁ, তখন ইমাম সাহেব বলে যে তুই কেন এই গ্রামের লোকদেরকে হত্যা করছিস সেভাবে? বলে এটাই আমার কাজ, আমি এইভাবেই হত্যা করি। তো বলে যে তোরা আমাকে সালাম দিয়ে আটকে ফেলেছিস, তুই যখন আমাকে সালাম দিয়েছিস তখন তুই যেটা বলবি আমাকে সেটাই করতে হতো, কিন্তু আমাকে ভোর হওয়ার আগেই এই রোগটা কারো না কারোর মধ্যে ছড়িয়ে দিতে হতো। যদি আমি ছড়িয়ে দিতে না পারি তাহলে এটা আমার শরীরে চলে আসবে, এবং সত্যি তাই, আমি ছড়িয়ে দিতে পারি নাই, এটা আমার শরীরে চলে আসছে। এখন দ্রুত আমাকে ছেড়ে দে, আমাকে যদি তোরা কোনো ক্ষতি করিস তাহলে আমার মতো এরকম অসংখ্য আছে যারা তোদের গ্রামে একবারে অ্যাটাক করবে। তখন ইমাম সাহেব বলে যে হ্যাঁ ছেড়ে দিতে পারি, একটা শর্ত, যে তুই চলে যাবি আর কখনো এই গ্রামে আসবি না। তো বুড়ি বলে যে আমি যদি ভোরের আগে যদি না যেতে পারি তাহলে মারা যাব। তো যার কারণে অবশ্যই সে সেটা শর্তটা মেনে নেয় এবং বলে আর কখনো এই গ্রামের লোকদেরকে কোনো ক্ষতি করবি না। তখন সত্যি রাসেল ভাই যখন এই শর্তটা সে মেনে নেয়, অদ্ভুত ভাবে বুড়ির শরীরের সমস্ত শরীরের ওই টিউমার গুলো মিলিয়ে যেতে থাকে এবং চোখের সামনে ওখানে ওই যারা ওই দৃশ্যগুলো দেখেছে এখনো ওই ঘটনার মানে জীবন্ত সাক্ষী এখনো কিছু রয়ে গেছে এলাকায়। তো পরে বুড়িকে ওই নদীর পার পর্যন্ত এগিয়ে দিয়ে আসে। তবে নদীর পার পর্যন্ত এগিয়ে দিয়ে আসার পরে রাসেল ভাই যখন ওই বুড়িটাতে হেঁটে হেঁটে আসছিল এবং হাতে একটা আলো ছিল, দেখে ওই সময় ওই আলোটার ওই কুপিটা যে কোথায় মানে মিলিয়ে গেল কেউ বলতে পারে না। বুড়ি যাওয়ার সময় হেঁটে হেঁটেই গেছে, কিন্তু রাসেল ভাই কিছু দূর যখন নদীর উপর আবার হাঁটা শুরু করেছে সবার চোখের সামনে হঠাৎ করে উনি পানির মধ্যে ডুব দিয়ে চলে গেলেন। এরপর থেকে রাসেল ভাই ওই এলাকায় ওই ধরনের ঘটনা আর ঘটেনি, ওই অদ্ভুত ধরনের ঘটনা। আমরা রাসেল ভাই যে ওলা ওঠার গল্প শুনি, ওলা বুড়ির গল্প শুনি, এরকম ঘটনা আছে রাসেল ভাই, এটা সত্য, এটা কিন্তু সত্য ঘটনা। অনেকে এটাকে কুসংস্কার বলে বিশ্বাস করে, আসলে কিন্তু এগুলো হয়। আচ্ছা, এবং এটা যে হয় এটার প্রমাণ অনেকেই মানে পাবেন। এখন হয়তো আমরা অনেক শিক্ষিত, আমরা অনেক সময় এগুলো অবিশ্বাস করি, বলি যে এটা রোগ, কিন্তু আমরা যদি মুরব্বীদের কাছে শুনি তারা বিশ্বাস করে। অনেকেই শুধু বিশ্বাস না রাসেল ভাই, আমাদের মুরব্বীদের মধ্যে অনেকেই এই ওলা বুড়িকে দেখেছে। আচ্ছা, এরকম খুঁজলে অনেকেই কিন্তু এই ঘটনার সত্যতা মানে পাবে
এটা যে শুধু ওইখানে ঘটেছে বিষয়টা এমন নয়, বিভিন্ন জায়গায় কিন্তু রাসেল ভাই এটা ভিন্ন ভিন্ন আঙ্গিকে বিভিন্ন ভাবে এই জিনিসগুলো কিন্তু ঘটে। এখনো কিন্তু রাসেল ভাই ঘটে, এখন যে মানে ঘটে না তা কিন্তু না, কিন্তু এখন কম ঘটে, এটাই আর কি, যে সেটা এখন মানে আমাদের কাছে হয়তো বা ওইভাবে আমাদের সামনে আসে না বা আমরা ওইভাবে বুঝতে পারি না, এমনও হয় আর কি। তো এই ছিল রাসেল ভাই আমার ফার্স্ট স্টোরি। থ্যাংক ইউ সো মাচ। আমিও কথা হবে না, চলে যাব বাবু ভাইয়ের কাছে সেকেন্ড স্টোরিতে। এবং বাবু ভাই দেখি আজকে কি ঘটনা নিয়ে এসেছেন। কিন্তু রাসেল ভাই, আজকে যে স্টোরিটা নিয়ে এসছে এটা ইংল্যান্ডের একটা কাহিনী, ইংল্যান্ডের একটা গ্রেভইয়ার্ডের কাহিনী। এটা আমার কাছে শেয়ার করেছে নিউ ইয়র্ক থেকে আনন্দ। আনন্দ অবশ্য সে ভারতীয়, কলকাতার মানুষ, এবং ও আমাকে স্টোরিটা পাঠিয়ে বলেছে এটা তার এক বন্ধুর কাহিনী, এবং বন্ধুর নাম হচ্ছে ইউজিন। কি নাম? ইউজিন। ইউজিন হচ্ছে অ্যাকচুয়ালি, ইউজিনটা হচ্ছে ইংল্যান্ডের সেটেল, ছোটকাল থেকে বড় হয়েছে, বাট ওর ফ্যামিলি এসছে হচ্ছে রাশিয়ার থেকে। আচ্ছা, ওখানে ইংল্যান্ডে ব্রন বট আপ। তো এটা বেসিক্যালি আনন্দ বললো, কাহিনীটা হচ্ছে ইউজিনের কাহিনী। আনন্দ যখন ইংল্যান্ডে ছিল, লন্ডনে ছিল, তখন ওর সাথে ইউজিনের ফ্রেন্ডশিপ হয়। অ্যান্ড আনন্দ ওয়াজ বরন আপ ইন ইংল্যান্ড, পরবর্তী সে নিউ ইয়র্কে মাইগ্রেট করে। এনিওয়েজ, তো ইউজিনের ব্যাপারটা হচ্ছে ইউজিন যখন ছোট ছিল, ওয়েন হি ওয়াজ ইন হাই স্কুলে পড়ার সময় ওরা কয়েকজন ফ্রেন্ড খুব কিউরিয়াস ছিল। বিশেষ করে ইংল্যান্ড ইজ ফুল অফ ডিফারেন্ট গ্রেভইয়ার্ডস এন্ড স্টাফ লাইক দ্যাট, পুরনো কবরস্থান এবং পুরনো অনেক অনেক লোকেশনস আছে রাসেল ভাই ইংল্যান্ডে, যেগুলো হচ্ছে বিশেষ করে লন্ডনে খুব আধিভৌতিক ব্যাপার, হন্টেড জিনিসপত্র। আচ্ছা। এবং আরো অনেক রহস্য ইংল্যান্ড নিয়ে ছড়ানো আছে, এটা অনেকেই জানে। লন্ডন নিয়ে আছে এরকম ভৌতিক ব্যাপার স্যাপার নিয়ে পোস্টে, অনেকে এটাকে বলা হয় যে মানে সিটি অফ প্যারানর্মাল থিংস। আচ্ছা। এনিওয়েজ, সো ইউজিনের ভিতরে খুব বেশি কিউরিয়াসিটি ছিল। তো ওরা কয়েকটা ফ্রেন্ড মিলে এরকম চিন্তা করে যে ওদের ওখানে একটা হাইগেট সেমিট্রি নামে একটা সেমিট্রি ছিল। আচ্ছা, কবরস্থান ছিল, এখনো আছে, মানে ছিল মানে এখনো আছে। ওই হাইগেট সেমিট্রিতে, আমি সঠিক লোকেশনটা জানি না, বাট নামটা আমার মনে আছে, হাইগেট খ্রিস্টান সেমিট্রি। এবং এটা নাকি খুব ঐতিহাসিক এবং অনেক কবর এখানে আছে। তো কয়েকটা সেমিট্রিতে ওরা চাচ্ছিল যে কিছু আর কি এরকম মানে ইনভেস্টিগেট করবে, যেটা হয় আউট অফ কিউরিয়াসিটি। এটা ধরেন ওই যে আমরাও একটা টিনেজ বয়সে খুব কিউরিয়াস ছিলাম। সো ইউজিনরা এরকম চিন্তা করে যে ওদের একটা টাইম ওরা যাবে এবং তারা ওই সেমিটারিটাকে বেছে নেয় যে করার জন্য। অ্যান্ড এরকম একটা সন্ধ্যায় ইউজিন এবং তার এক ফ্রেন্ড মাত্র ওরা ওখানে যায়। যে প্রথম বলতেছে, মানে ওদের কথাটা হচ্ছে সেমিট্রিটা নাকি দুইটা অংশ আছে এবং দুই পাশে মানে দুই সাইডে এবং বিশাল, বলতেছে আমরা 1 লাখেরও বেশি কবর এখানে আছে। আপনি সাইজটা বুঝতে পারছেন, অনেক বড়, অনেক বড়। তো আমাদের এরকম মনে হয় এত বড় আমরা দেখি, বিশাল জায়গা এবং বিশাল প্রাচীন জায়গা। তো বলতেছে কত কম মানুষের জন্য কত বড় জায়গা। তো বলতেছে যে এই জায়গাটার ভেতরে যে ওরা কনফিউজড হয়ে যায় ফার্স্টে, যেই প্রথমে হচ্ছে ওগুলো রেস্ট্রিক্টেড জায়গা, প্রথমেই সন্ধ্যার পর মানুষকে সাধারণত সব জায়গায় যেতে দেয় না, পুলিশ রেস্ট্রিক্ট করে। তো যখন যায় তখন চিন্তা করে যে এখানে কিভাবে ঢুকবো, অনেকে চিন্তা করে ওরা ঢোকে। তো ঢোকার পরই বলে যেটা যে গা ছমছম করা একটা পরিবেশ ওইখানে, কিন্তু বিভিন্ন আর কি আপনার বড় বড় দেয়াল আছে, ক্রিপ্ট আছে, আরো অনেক পুরানো স্থাপনা আছে কবরস্থানের ভিতরে। সো সবগুলো দেখে ওরা একটু কনফিউজড হয়ে যায় কি করবে, কোথায় যাবে। তো হাঁটতেছে দুই ফ্রেন্ড, প্রথম দিকে ভয়ের তেমন কিছু না, একটু রহস্যজনক লাগছে রাতের বেলা, এবং বলতেছে যে আকাশে চাঁদ উঠছিল এবং ঈশ্বর বর্ণনা, আনন্দের বর্ণনা আরো সুন্দর ছিল, বইয়ের মতো করে বলে লিখছে সেই জিনিসটা। তো বলতেছে যে খুব মানে সুন্দর বাতাস বইছে, হালকা ঠান্ডা, হ্যাঁ মানে চিল ওয়েদার। তো হাঁটতে হাঁটতে একসময় ওদের মধ্যে ভয় ব্যাপারটা থেকে একটু অ্যাডভেঞ্চার টাইপের চলে আসে। আচ্ছা, ইউজেনের যে ফ্রেন্ড ছিল সে ইউজেনকে বলে যে ইউনো ওয়ান, তুমি একটা কাজ করতে পারো, তুমি তো অনেক সাহসী, তুমি আর আমি দুজন আসছি, অ্যান্ড আমরা এখানে লুকোচুরি খেলি, পিকাপু খেলি, অ্যান্ড দেখি এটা কেমন, হ্যাঁ খুঁজে বের করবো, প্যারামিটার বেশি না, এতটুকু প্যারামিটারের মধ্যে এরকম দেখা। তো ও বলতেছে যে লুকানোর ব্যাপার হচ্ছে তুমি টুমস্টোনের পিছনে লুকাতে পারো, ক্রিপ্টের মধ্যে ঢুকতে পারো ইফ ইউ ওয়ান্ট। ক্রিপ্ট জিনিসটা একটু বর্ণনা করে দিই, অনেকে বোঝে না। হ্যাঁ, ক্রিপ্ট হচ্ছে একটা ছোট ঘরের মতো থাকে, যেমন অনেকগুলো কবর হচ্ছে যে মাটির নিচেই কবর দেওয়া হয়, স্ল্যাব সরিয়ে কফিন ঢুকিয়ে দেওয়া হয়, তার বক্সের মতন। হ্যাঁ, আর ক্রিপ্টটা হচ্ছে একটা ছোট ঘরের মতো, সেটার উপর একটা বেদি থাকে, সেই বেদির উপরে কফিনটা বসিয়ে পাথরের ইটা বা দরজাটা লাগিয়ে দেওয়া হয়,
সেটা আর মাটির এটা মনে হয় অনেকে মুভিতে দেখেছেন আমার মনে হয়। অনেকে হয়তো মুভিতে দেখেছেন, অনেকে হয়তো এটা জানেন না, এর জন্য আমি। আর টুমটাও একটু বলে দেন তাহলে। হ্যাঁ সেটাই। টুম হচ্ছে জাস্ট আমাদের যে কনভেনশনাল কবর, যেটা মাটির নিচে কফিনটা দিয়ে ওরা রেখে দেয়, উপরে সামনে খ্রিস্টানদের একটা ক্রস থাকে। তো এই হচ্ছে ডিফারেন্স। তো ওকে বলে যে তুমি যে কোনোটার মধ্যে লুকাতে পারো। তো ওরা খুব রাজি হয়ে যায়, দুইজনে খুব ইন্টারেস্টেড ফিল। ও আচ্ছা, লুকোচুরি খেলা হবে এইভাবে। আমি ভাবছিলাম কবরস্থানে গাছ টাছ বা এরকম কোনো কিছু হবে না, কিন্তু ওরা হ্যাঁ আচ্ছা। এবং তারা মনে করে এটা তাদের একটা মানে ফান প্লাস যদি কিছু এরকম পায় তারা, এরকম একটা কিছু। সো এনিওয়েজ, তো প্রথম ইটাই পড়ে হচ্ছে আপনার ইউজিনের ফ্রেন্ড। ওরা দুজন একটা টস করে, টসের মধ্যে ইউজিনের ফ্রেন্ড যে আছে সে লুকাবে, ইউজিন খুঁজবে। এটা হচ্ছে প্রথম টার্ন, প্রথম খেলা শুরু হয়ে যায়। ইউজিন দাঁড়ায় এক জায়গায়, যে আপনার চোখ বন্ধ করে সে গুনে, তার হচ্ছে যে 20 পর্যন্ত গুনবে। তো ব্যাপারটা হচ্ছে ছোটকালে কিন্তু আমরা এটা খেলতাম, আমরা অনেকেই মানে যখন আমরা এমনটা বয়সে ছিলাম যে ছেলে মেয়ে সবাই একসাথে ঘোরাফেরা করতাম, বয়স যখন 8-10 বছর বয়স, তখন কিন্তু একটা মানে খেলার মধ্যে একটা চিটিং টেন্ডেন্সি ছিল, দেখা কোথায় পলাচ্ছে। এখন কিন্তু সেরকম নাই। ইফ ইউ ক্যান রিকল দোজ ডেজ, তখন কিন্তু দেখা যেত রাসেল ভাই বিদ্যুৎ চলে গেলে ঢাকা শহরে এই খেলাটা হতো প্রায়। আমার মনে আছে, মনে আছে, এবং মানে ইলেকট্রিসিটি যাওয়ার সঙ্গে সঙ্গে চিৎকার, এবং তারপর দেখলাম যে হইচই শুরু হয়ে গেছে, খেলা শুরু হতো। তো ওরকম একটা ব্যাপার। বাট সামহাও ওই দেশগুলোতে মানে ফরেন কান্ট্রিতে এই চিটিং এর ব্যাপারটা খুবই কম। ওদেরকে যদি বলেন যে ইউ হ্যাভ টু ক্লোজ ইউর আইজ এন্ড কাউন্ট, তারা কিন্তু হাত দিয়েও ধরবে না, চোখ এমনি বন্ধ করে কাউন্ট করবে। সেটাই। এনিওয়েজ, এটা বুঝালাম এই কারণে যে মানে ওই ইউজিনের ভেতরে চুরির প্রবণতাটা ছিল না। হোয়াট দে সে ফ্রম দ্য হার্ট, একদম সেটা। আমার মনে হয় ও চোখ বন্ধ করে ও গুনতে থাকে, এন্ড ওর ফ্রেন্ড হারিয়ে যায়। হঠাৎ করে চোখ খুলে দেখেন না, তো হারার আগে একটা জাস্ট একটা শীষ দেখে, হ্যাঁ, শীষ দিয়ে মানে বুঝায় যে আমি আছি আশেপাশে কোথাও। সো যেটা করে, ও খুঁজতে থাকে রাসেল ভাই, এবং খুঁজতে থাকে, সে বিভিন্ন টুমের পেছনে যায়, এবং একসময় দেখা যায় পুরো নিঃশব্দটা ওকে ঘিরে ফেলছে। তখন কিন্তু কোনো শব্দ নাই, ও হালকা ক্রিকেটের শব্দ পাচ্ছে, মানে চিঠি পোকার হালকা শব্দ স্টাফ লাইক দ্যাট, কিন্তু কোনো শব্দ নাই। এবং তখন ওর মধ্যে হালকা হালকা ভয় বাঁধা শুরু করে রাসেল ভাই, মানে একটু ভয় পেতে থাকে সে, এবং একা তো পুরো কবরস্থানে। এবং দেখছে তো একটা ক্রিপ্টের সামনে যায়, ও ভেতরে একটু শব্দ পায়, টুক করে একটা শব্দ হচ্ছে, মনে হচ্ছে যে একটা পাথর বা কিছু পড়লো ভেতরে। তো কাছাকাছি যায়, ও মনে করে যে এটাই মনে হতে পারে। ও যে দরজাটা যেখানে আছে সেখানে কান পাথরে ভিতরে এসে শুনতে পাচ্ছে যে কেমন শব্দ, খস 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 খস, আবার হালকা একটা হাসির শব্দ পায়, মানে মনে হচ্ছে কিছু হাসলো। তো হাসিটা শুনে ও মনে করে যে এটাই ওর ফ্রেন্ড। তো কি করে, ক্রিপ্টের দরজাটাকে সে ধাক্কা দিয়ে সরায়। এটা খুব একটা ভারী ছিল না, বাট ঘড়ঘড় করে শব্দ করে খুলে। তো ব্যাপারটা হচ্ছে কি, ইউজিন কিন্তু এটা খেয়াল করে নাই যে এই যে ঘড়ঘড় করে দরজাটা খুললো, ওর ফ্রেন্ড যদি এটার ভিতরে লুকাতো সে কিন্তু শব্দটা পেত। রাইট, একদম। ওই সময় কিন্তু তার মাথাটা কাজ করে, নক করার কোনো শব্দ পেয়েছিল নাকি? হ্যাঁ, না, নক করার কোনো শব্দ পায়নি। ও ভেতর থেকে শব্দ পাচ্ছে, হালকা হাসির শব্দ, মানে খড়খড় খড়খড় শব্দ। বাট সে কিন্তু মানে ওইটার তার রিকল করে নাই যে আমার ফ্রেন্ড যদি লুকাতো, এই দরজাটা সরাতো, দরজাটা খোলা থাকতো, বা ভিতর থেকে খুললে লাগার একটা শব্দ হতো, সে কিন্তু ওটাকে সরিয়ে ভেতরে ঢুকে যায়। ভেতরে ঢোকার পরে সে দেখে হালকা হালকা মানে বুঝে বোঝা যাচ্ছে একজন মানুষ আছে ভেতরে, মানে কেউ একজন আছে, ওই যে বেদিটার ওই পাশে, কফিনের ওই পাশে। তো তখন ভয় পায়, কিছু ভয় পেয়ে তখন সে বলে যে আর ইউ দেয়ার, বন্ধুর নামটা আমাকে বলেছিলাম, আমি জাস্ট ভুলে গেছি বন্ধুর নামটা। তো বলে আর ইউ দেয়ার, হার্টবিট বাড়তে শুরু করেছে, কিন্তু আর ইউ দেয়ার, তো কোনো শব্দ নাই, হাসতেছে। সো ও 2-3 সেকেন্ড পরে বলে গাছ ইউ, তোমাকে পেয়েছি আমি, হ্যাঁ, বলে সে ফট করে ফ্ল্যাশ লাইট বের করে মারে। মারার পর দেখে বন্ধুরা বসে আছে, মানে ওর বন্ধুরা বসে আছে। তো ও ওকে মানে মানে মনে হচ্ছে আমি কিছু পেয়েছি। ও বলে যে ওয়েল আই ফাইন্ড ইউ, তোমাকে আমি পেয়েছি, আই ফাউন্ড ইউ, সো নাও লেটস গো, আমরা আর খেলবো না, চলো জায়গা। তো ফ্রেন্ডটা বলে কি নো, না ইটস মাই টার্ন, আমার টার্ন, তুমি লুকাও। তো ও বলে যে আমি লুকাবো না, চলো, আমার সময় নেই, ভালো লাগতেছে না আমার কাছে, চলো। তো ফ্রেন্ডটাকে যখন ও হাতটা ধরে, বন্ধুর হাতটা ধরে, হাতটা দেখে বেশ ঠান্ডা, লাইক কোল্ড, মানে যেটা নাকি হাত হওয়ার কথা না, সেরকম একটা টেম্পারেচার, বডি টেম্পারেচার। তো আমার নিজেরই গুজবাম হচ্ছে। তো ওর বন্ধু উঠে দাঁড়ায়, তারপর দুইজন বের হওয়ার পিছনে ওর বন্ধু বলতেছে ওকে যখন দাঁড়ায়, যে বলে যে আমরা তো এখানে অন্য কাজে আসছিলাম, রাইট, আমরা কিছু প্যারানর্মাল জিনিস দেখতে আসছিলাম, হাউ কাম আমরা এই খেলাতে চলে গেলাম? তো চলো আমরা একটু ডিগ আউট করি, সামনে যাই, আরো দেখি কিছু।
তো বলে কোথায়, বলে কি আমি শুনেছিলাম, ওর বন্ধু ওকে বলতেছে যাকে খুঁজে পেল ক্লোজ ফ্রেন্ডটা, যে আমি খবর পেয়েছিলাম এখান থেকে একটু সামনে গেলে একটা টিচ আছে, ছোট গর্ত আছে, সেখানে বাচ্চাদের খবর দেওয়া হতো। ওই জায়গায় মানুষ প্রায় দেখে যে ছোট ছোট বাচ্চারা দৌড়াদৌড়ি করে। তো বলতেছে তুমি তো আমাকে আগে বলো না এই কথা, তুমি আমরা ঢুকছি না জেনে হাঁটা চলা করতেছি, তুমি আমাকে বলছে না ইলাস গো আমরা ওইটা আমি তোমাকে দেখাই, আমি শুনছি। এবং ওর বন্ধু হাঁটা দেয়, ওর আগে আগে যাচ্ছে, ও ফলো করে যাচ্ছে, এবং ও দেখতেছে ওর বন্ধু বেশ প্রিসাইজ কোথায় যাচ্ছে ওর বন্ধুটা। বাট ও কিন্তু এতটা বুঝতে পারেনি, আসলে হাই স্কুলে পড়া কিড, ভিতরে অ্যাডভেঞ্চারাস মাইন্ড, ভয় পেয়েছে বেশ খানিকটা, কিন্তু বন্ধুর আচরণেও বেশ সে আপনার একটু স্টান হয়ে গেছে। তো ওর বন্ধু হাঁটতেছে, পিছিয়ে পিছিয়ে যাচ্ছে। তো ওর কাছে কেন জানি মনে হচ্ছে এই সময়টাতে যে আশেপাশে অনেক হুইসপারিং হচ্ছে, লাইক অনেক মানুষজন তাদেরকে দেখতেছে, এরকম একটা জিনিস। এবং ও যখন তাকায় আশেপাশে কিছু দেখতে পায় না, হ্যাঁ এরকম একটা হুইসপারিং এসে, এবং আশেপাশে কিছু জায়গা দিয়ে গাছ আছে, বড় বড় জুনিপার গাছ, হ্যাঁ বার্চ গাছ এরকম। তো খুব ওর মধ্যে একটা ভয় টানা বেঁধে উঠতে থাকে। তো ওর ফ্রেন্ডকে একবার ডাকে, হে স্টপ, আমরা না যাই ওখানে, ইউনো উই ক্যান গো ব্যাক, অনেক দূর চলে আসছি আমরা, আর কত গভীরে যাবো? বলে কি নো নো রিচ একটু কাছে, তুমি আসো, ইউনো আমি শুনছি, আই হ্যাভ দ্য থিং, আমি নিউজ আছে, আই হ্যাভ দ্য নিউজ, ইউনো লেটস গো অ্যান্ড ফাইন্ড আউট। বলে ওকে নিয়ে যেতে থাকে। এবং যেতে যেতে একটা পর্যায়ে ও যে দেখে যে একটা জায়গা বেশ একটু ঢাল হয়ে গেছে নিচে, যেমন জিনিসটা অনেকটা এরকম আমাদের যদি আপনারা ওই যে চারুকলাতে গেলে একটা কিন্তু বড় ঢাল আছে পুকুরের মতো নিচে, ওরকম একটা ঢাল টাইপের, হ্যাঁ, বা আমাদের চিড়িয়াখানাতে, ঢাকা চিড়িয়াখানাতে কিন্তু একটা ঢাল আছে বেশ, ঠিক ওরকম একটা জায়গা। এবং ওইখানে কিছু ছোট ছোট মানে আপনার টুম আছে, দূরে দেখা যাচ্ছে। এবং ওই সময়টায় অলরেডি আপনার ইংল্যান্ড কিন্তু বেশ ঠান্ডা এলাকা, ফগি টাইপের, ওখানে বেশ কুয়াশা খেলা করছে। তো ওই জায়গাটা দেখেই না ওর মনের মধ্যে একটা ভয় লেগে যায়, ধক করে উঠে, মানে সামথিং ইজ টেলিং হিম নট টু গো দেয়ার। এরকম সময় দেখে যে ওর বন্ধু নেমে গেছে অলরেডি, মানে হি ইজ গোয়িং ডাউন, আর ও তাকে ফলো করে। এখন কোনো উপায় নেই, ও তো জানছে ওর বন্ধু এটা যাচ্ছে, ও বন্ধুকে বারবার ডাকতেছে ওখানে যেও না, ডোন্ট গো, চলো আমরা চলে যাই, ইটস টু মাচ, ওখানে যাওয়ার দরকার নাই, অনেক ফান হয়েছে, উই হ্যাড ডান, আমরা যা খুঁজতে আসছিলাম আসছে, আমাদের দরকার নাই। এক পর্যায়ের বন্ধু যে দেখে যে কুয়াশার জায়গাটা, সেখানে কিন্তু ওর বন্ধু ঢুকে গেছে, ও ভালো দেখতেও পাচ্ছে না বন্ধু, ও ফলো করতে করতে কাছে চলে গেছে। এবং এই সময় ও দেখে মনে হয় যে কতগুলো টুমস্টোনের পাশ থেকে কিছু মানুষ উঠছে, লাইক কিছু ছায়ার মতো, মানে মানুষ ঠিক না, বোঝা যাচ্ছে না, মানে মানুষের আকৃতি, এবং খুব বড় না, ছোট ছোট উঠছে এরকম। এবং বেশ কিছু হুইসপারিং ওর কানে আসছে। এই সময় পেছন থেকে দেখে ওকে ইউজিন বলে ডাকতেছে কেউ, খুব জোরে 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 ডাকতেছে পেছনে। তখন ও ফিরে তাকায়, ও দূর থেকে দেখে যে ওর ফ্রেন্ডটা পেছন থেকে দৌড় দিয়ে আসতেছে, ওর সাথে দৌড় দিয়ে আসতেছে। এবং ওর সামনের দিকে তাকায়, দেখে কিচ্ছু নাই। তার মানে অন্য একজন যাকে দেখেছিল সে আসলে অন্য কেউ ছিল, তাকে নিয়ে যাচ্ছিল কোথাও। এবং ওর ফ্রেন্ড দৌড় দিয়ে আসে, দেখে ওকে বলে যে তোমার কি হয়েছে? ও তো খুব ভয় পেয়ে যায়, বন্ধুকে জড়ায় ধরে, বলে যে আমি মনে করছি তুমি আমাকে নিয়ে গেছো লিড করে এসে। বন্ধু বলে নো, আমি লুকায় ছিলাম, আমি বুঝতে পারিনি, অনেকক্ষণ পরে আমি তোমার শব্দ পাইছি, তুমি যাচ্ছ, এবং তোমাকে আমি ফলো করতেছিলাম, তুমি একা একা হেঁটে যাচ্ছিলে, তা আমি তোমার সাথে মজা নেওয়ার চেষ্টা করছি অনেকক্ষণ, বাট সামহাও আমি দেখলাম যে তুমি আমার নাম ধরে ডাকতেছো সামনে, তখন আমার কাছে কনফিউশন লাগছে, এবং এখানে আস্তে আস্তে তোমাকে ফলো করে এরকম পাইছি, আমরা এখান থেকে চলে যাই। সো ইউজিন যাওয়ার পথেও সে প্রচন্ড ভয় পাচ্ছিল এই বন্ধুটাকেও ফলো করতে। এই বন্ধুটা তাকে পরে বিলিভ দেয় যে ইটস মি, ইটস নট দিস, এবং সে বলে যে আই সোয়ার টু গড, এবং অনেক কিছু বলে যে আমি এটা না। এবং ইউজিনের মতে যে ওই কবরস্থানটা খুবই একটা খারাপ জায়গা ছিল, এবং এরকম নাকি লন্ডনে বলছে যে যদি খবর নাও, প্রত্যেকটা কবরস্থানে বিভিন্ন বিভিন্ন হন্টেড প্লেস আছে, এবং মানে এই ধরনের বহু ঘটনা মানুষ চাক্ষুষী করে, বলে যে এমন একটা জায়গা হচ্ছে লন্ডন যেখানে নাকি এই ধরনের মিস্ট্রি হতেই থাকে, মানুষ সবাই তাই, আমিও অনেক শুনেছি এরকমই লন্ডন সম্পর্কে। এবং আপনি যে ঘটনাটা বললেন, এটা তো জিন দিয়ে ঘটনা যেতে পারে, অবশ্যই ইটস জিন, নাথিং বাট জিন। এরা এই যে অ্যাবান্ডেন কবরস্থান, কেউ যাচ্ছে না, ওদের থাকার জায়গায় তো ব্যারেন ল্যান্ড গুলোর মধ্যে। এবং আমরা আজকে যে ঘটনা শুনবো, সে আপনি বলছিলেন, আপনার সামনে কথা হচ্ছিল যে দেশের বাইরের কিছু ঘটনা। এটা হচ্ছে আমাদের ফ্লোরিডার ব্রুকসভিলের একটা ঘটনা আর কি। সো শুড আই স্টার্ট? ওকে প্লিজ। আচ্ছা, এটা হচ্ছে ব্রুকসভিলের একটা ঘটনা, একটা বাড়িকে ঘিরে, এটার নাম হচ্ছে মে স্ট্রিঙ্গার্স হাউস।
অ্যাকচুয়ালি এটা এখন একটা আপনার মিউজিয়াম। এটা একসময় একটা বাসা ছিল আর কি। সো এটার কিছু লেজেন্ড আছে, আরবান লেজেন্ড ওখানে প্রচলিত আছে এটা নিয়ে, যে বাসাটা যিনি কেনেন স্প্রিঙ্গার ফ্যামিলি যারা, তো এটা কেনার পরে ওনারা কয়েকজনই মারা যায়। তার মেয়ে একজন ছিল, সে সিভিল ওয়ারের টাইমে ওখানে থাকতেন। আফটার দ্যাট তার বিয়ে হয়, বিয়ের পরে তার একটা সন্তান জন্ম দেওয়ার সময় তিনি মারা যান আর কি, মেরিনা যিনি ছিলেন আর কি। আচ্ছা 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 আচ্ছা। তো বাচ্চাটা ওখানে জন্ম হয়, 3 বছর পর্যন্ত বেঁচে থাকে বাচ্চাটা, 3 বছর পর বাচ্চাটা মারা যায় আর কি। তো এরপরে আর কি ভদ্রলোক বাড়ি বিক্রি করে দিয়ে যান। তো এরপরে একজন আপনার ডক্টর ওই বাড়িটা কেনেন, এবং ডাক্তার অনেক কষ্টে ওটার মানে আপনার রেনোভেশন করেন, কিছু রুম টুম বাড়ান অ্যান্ড স্টাফ। আর ওইখানে উনি একটা মানে হসপিটাল চালান, সেখানে অ্যাজ লং এস একটা স্যানিটেরিয়ামও ছিল, এবং যারা ওই সময় পক্স অ্যান্ড ওখানে একটা জ্বর হতো আর কি, হলুদ জ্বর, ইয়েলো ফিভার, আচ্ছা, ওইটাতে যারা এফেক্টেড হতো তারা ওখানে আসতো চিকিৎসা নিতে। সো বাসাটা এইভাবে অবস্থায় অনেকদিন থাকার পর তারপর ডাক্তারও মারা যায়, এবং তারপর স্টেট নেয় অ্যান্ড স্টাফ। এখন এটা একটা মিউজিয়াম হিসেবে আছে আর কি। আচ্ছা, হ্যাঁ, এবং মিউজিয়াম হিসেবে আসার কারণ মানে কি ধরনের মানে মিউজিয়াম এটা? ওই ফ্যামিলির কিছু আপনার যেটা হেরিটেজ এন্ড এভরিথিং ওখানে রাখা আছে, এবং এনিবডি ক্যান ভিজিট। 90s অফিসে কোনো একটা সময় মিউজিয়াম হয়েছে। তো ওইটা মিউজিয়াম হওয়ার পিছনে আরো কিছু কারণ আছে রাসেল ভাই। আচ্ছা, বাড়িটা যখন পড়ে থাকতো তো অনেকে ওখানে যেত, হ্যাঁ, গেলেই ওখানে যে সবচেয়ে বড় বাড়িটা দূর থেকে দেখলে দেখতো বিভিন্ন রকমের আলো দেখা যেত বাড়ির ব্যাকইয়ার্ডে এবং অনেক জায়গায়, এবং অনেকে অনেক কিছু দেখেছে, হ্যাঁ, যেমন ছোট বাচ্চার একটা দেখতো, এবং সবাই বলতো যে এই বাচ্চাটা 3 বছর বয়সে মারা গেছে, ওইটাই নাকি ওখানে চলাফেরা করতো আর কি। এবং সেই বাচ্চা দেখতো তারা? হ্যাঁ, বাচ্চা দেখতো, যে একটা বাচ্চাকে দেখতো, বাচ্চা হুইসপারিং ভয়েস শুনতো। আচ্ছা, স্টাফ লাইক দ্যাট। তো ওই বাসার ভেতরে আপনার যাওয়ার পরে অনেকেই মানে অনেক রকম শব্দ শুনতো এসে। তো মিউজিয়াম হওয়ার পর যেটা হয়, এটার পরে কিন্তু এটার সাথে রিলেটেড আসল আরেকটা কাহিনী সেটা থাকছে আর কি। হ্যাঁ, এটা হচ্ছে যেহেতু লেজেন্ডের সাথে মানে করা আর কি, সেজন্য। তো ওই বাসায় যখন মিউজিয়াম হয়ে গেল, তখন আপনার বাসাটার ভেতরে মিউজিয়াম যখন চালাচ্ছে, মিউজিয়ামের যারা আপনার কিউরেটর ছিল বা যারা টেক কেয়ার করতো, তো তারা ওই এই ধরনের জিনিসগুলো কিন্তু ওদের যারা খুলতো তারাও দেখতো, বা যারা ওখানে সবাই এক্সপিরিয়েন্স করতো। যেমন ধরেন বসে আছে কোথাও, হঠাৎ করে শুনতে পাচ্ছে কানের কাছ থেকে ফস করে শব্দ যাচ্ছে, কেউ দৌড়ায় চলে গেল, কোনো বাচ্চার হুইসপারিং। প্রথম দিকে একটু অস্বস্তি ফিল করলো, পরবর্তীতে ওরা যেটাই করছিল যেটা হার্মলেস কিছু একটা ব্যাপার, সেরকম না। তো যেটা হলো যে ওই বাচ্চাটা যে ছিল আপনার জেসি মেয়ে, ওর একটা ছোট পুতুল ছিল আর কি। ওই পুতুলটা একদিন ওদের মধ্যে একজন বিছানা থেকে সরা রাখছে আর কি। তো পরের দিন যেটা হয়েছে, এসে দেখে যে পুরো লন্ডভন্ড ওই রুমটার মধ্যে, সব জিনিসপত্র সব এলোপাথারি পড়া, সব খেলনা টেলনা যা যা আছে লন্ডভন্ড করা। তো ওখানে কিন্তু যে বন্ধ করে গেছে তারও কিন্তু কোনো মানে সে পুরোপুরিটা লক করে গেছে। যখন মিউজিয়াম হয়ে যায় তখন কিন্তু জিনিসটা বেশ সিকিউর ভাবে ওরা মেনটেন করে। তো ওইটা ওইভাবে লক করা, এবং ওইটাকে আপনার সকালে যে খুলছে লকটা অবস্থা ওইভাবে পাইছে, কিন্তু ভেতরের জিনিসগুলো এরকম এলোমেলো লন্ডভন্ড করা অবস্থা। এরপর থেকে ওরা বুঝছে যে বাচ্চা পুতুলটাকে সরানো যাবে না। হ্যাঁ, মানে একটা পুতুল সরানোর কারণে মানে এই জিনিসগুলো কি মানে ঘটছে কেন আসলে? ঘটছে আসলে এই যে পুতুলটাকে যে সরিয়েছে, এই জিনিসটা কি কারো পছন্দ হয়নি? রাইট, অ্যাজ দে বিলিভ। এরকম কিন্তু আরো কিছু ভাষা আমি আপনার এই নর্থ আমেরিকা এরকম বিভিন্ন অঞ্চলে শুনেছি, যারা নাকি যে বিলঙ্গিংস সরানোটা পছন্দ করে না। অ্যাজ ফার এজ একটা জিনিস তো খুবই সত্যি, যে আমিও কোথায় পড়ছিলাম যে একটা বাসা অনেকদিন ধরে পড়ে আছে, হয়তো ওই বাসাতেই কোনো জিন বা কিছু আছে, কোন ধরনের কোনো প্রবলেম ফেস করে না, কিন্তু কেউ হয়তো রিনোভেশনের কাজে হাত দিল, বা কেউ হয়তো কিছু একটা করলো, তো কয়েকটাই আছে তখনই। কারণ ওরা নাকি চেঞ্জেস নাকি পছন্দ করে, বিকজ মানে অ্যাকচুয়ালি এটা ওদের মানে অ্যাকচুয়াল লিভিং প্লেস হয়ে যায়। রাইট। এন্ড অ্যাজ ফার এজ মাই বিলিভ, আমি যেটা বিশ্বাস করি যে ওই যে বাচ্চাটা মারা গেছে বা হয়তো তার সাথে যে জিন কারিন যেটা, সেটা ওখানে আছে, এন্ড দ্যাট জিন ডাজন্ট লেট এনিবডি চেঞ্জ এনিথিং, ডাজন্ট লাইক দ্য চেঞ্জ। রাইট। এই কারণে এই সমস্যাগুলো আরো বেশি হয়। এবং আমরা কারিন নিয়ে অনেক কথা বলেছি, তো মানে এটা অনেকটাই মানে আমার মনে হয় যে মানে পসিবিলিটি আছে যে মানে অ্যাকচুয়ালি মানে একজন যদি আসলে, আমি বলছি যে আমার রিলিজিয়াস
পার্সপেক্টিভ পয়েন্ট অফ ভিউ থেকে, রাইট, যে এখানে বলা হয়েছে, আমার রিলিজনে বলা আছে যে ইউ আর অ্যাসাইন্ড উইথ এ জিন উইথ ইউ, এন্ড এটা সবার কাছেই আছে, এন্ড অ্যাকচুয়ালি দ্যাট লিডস ইউ টু ডু দ্য ব্যাড থিংস। সো সেটাকে আপনি অ্যাকচুয়ালি যেভাবে কন্ট্রোল করে রাখতে পারে তার উপরে সেটা, এটা আমাদের রিলিজনে বলা। আর আদার দেন দ্যাট আমি খ্রিস্টানিতে শুনছি ডিমনের কথা আছে, অ্যাসাইন্ড উইথ ডিমনস এন্ড স্টাফ লাইক দ্যাট, ভিতরে ইনার ডিমনও আছে মানুষের। হ্যাঁ, তো আপনি যদি একটু ভাবে ডিফাইন করেন জিনিসটা কিন্তু একই জিনিস দাঁড়াচ্ছে, ইনার ডিমন, গুড এন্ড ইভিল, মানে এই জিনিসগুলো তো আছে। আরেকটা জিনিস সেটা হচ্ছে এটার সাথে আপনি বলছেন যে রিলেটেড একটা ঘটনা আছে, সেই ঘটনাটা হচ্ছে যে আমার পরিচিত একজন, এটা কেন নাম আসলো যে আমার পরিচিত একটা মানে কলিগ ছিল, নাম ছিল এডরিন। তো ও এখন অবশ্য আইডা হতে চলে গেছে। তো ও ওই সময় ওর কিছু ফ্রেন্ডদের সাথে, মানে আই হ্যাড লাইক এ বাঞ্চ অফ ফ্রেন্ডস হু ইজ টু বি ইউ নো দিস প্যারানর্মাল থিংস লাভার্স। তার মধ্যে হচ্ছে অনেকের নাম আমরা জানি অলরেডি, আমার সবচেয়ে ক্লোজ বাড়ি রয়। সো এনিওয়ে এডরিন ওর খুব শখ ছিল আর কি যে এই জিনিসগুলোতে, সে তার ফ্রেন্ডদেরকে নিয়ে ওই বাসায় গেছিল। মিউজিয়াম অ্যাকচুয়ালি দে ডোন্ট লেট দেম স্টে ইন দ্য হাউস এট নাইট, তো ওরা আশেপাশেই থাকে এবং মানে উর্জের থেকে ওরা ওই কাছে এসে আর কি ওখানে রাত্রেবেলা ঘোরাফেরা করে। তো যেইটা হয় কি ভেতরে তো ঢুকতে পারে না, বলতেছে যে পাশে থেকে ওদের মধ্যে একজন যে আপনার ওই বাসার যে প্যারামিটার ওটার কাছে হাঁটাহাঁটি করতেছিল, তো হঠাৎ করে নাকি ফিল করলো যে মনে হচ্ছে যে পেছনে একটা আলো, আচ্ছা মানে অন্ধকার হালকা, মনে করেন যে আপনার বাতাস হচ্ছে, আর ফ্লোরিডা ওয়েদার কিন্তু কাইন্ড অফ লাইক বাংলাদেশ, মানে এরকম। তো পেছনে মনে হচ্ছে কি বাতাস বইছে আর ছোট ছোট ওই গাছের মধ্যে দিয়ে, তো হঠাৎ করে আলো, তো আলো দেখে ও একটু ভয় পেয়েছে যে ওকে আবার পুলিশ বা কিছুই করতে আসছে নাকি, একটা প্রাইভেট প্রপার্টি। তো তাকায় দেখে যে না, কোনো গাড়ি নাই, কিছু নাই, পুরো নিঃশব্দ। আবার দেখতেছে বাম দিক দিয়ে একটা আলোর মতো যাচ্ছে। পরে সে খেয়াল করে দেখে যে ইটস এ রেডিয়াস লাইক হিউম্যান বিং এর মতো হবে, বেশি বড় হবে না, 3-4 ফিট উঁচা। এটা আলোটা ভেসে 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 যাচ্ছে একদিক থেকে, এবং একসময় বাসার ভেতরে যে শাট করে উপর দিকে উঠে গেল, উপর একটা জানলার মতো ছিল, ওদিকে উঠে গেল। এবং এটা দেখে ও প্রচন্ড ভয় পেয়েছে, এন্ড ইউনো শি র্যান অ্যাওয়ে। এবং আসার পর সে চিন্তা করতেছিল যে বিভিন্ন রকম লজিক্যাল জিনিস, যেটা যেহেতু মিউজিয়াম হয়ে গেছে, ওরা কি কোনো ট্রিক প্লে করতে পারে, মানুষকে ভয় দেখানোর জন্য, ভিজিটর বাড়ানোর জন্য। হ্যাঁ, তো পরবর্তীতে ওরা এটা একটা লজিক বের করলো যে এটা সম্ভব না, কারণ যেটা লাইট দিয়ে কেউ করতো, মানে লেজার লাইট পয়েন্টার বা কিছুতে, তাহলে এখান থেকে একটা লাইটের সোর্স দেখা যেত যেখান থেকে আসছে। কিন্তু এটা হচ্ছে সেলফ ইলুমিনেটিং একটা লাইট, এবং এটার কোনো বডি নাই, জাস্ট লাইক আমরা অনেক সময় মুভিতে আত্মা বা কিছুকে দেখানো হয় আলোতে, গ্রাফিক্যালি যেভাবে দেখানো হয়, কাইন্ড অফ লাইক দ্যাট, মানে কিছু একটা জলজল করছে বা ট্রান্সপারেন্ট সবকিছু। আসলে আমি নিজেও কিন্তু এরকম আলো দেখছি, আপনাকে অনেকদিন আগে বলেছিলাম যে আমি দেখেছিলাম একটা 3তলা বিল্ডিং এর উপরে, বিল্ডিংটা অনেক আমার মনে আছে, এসে আলোটা নামছে এবং নেমে ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে। তো হু উড ডু ইট টু মি, আমার সাথে মানে কোনো ব্যাখ্যা হয়তো নাই। তো দ্যাটস দ্য স্টোরি, রাইট? থ্যাংক ইউ সো মাচ। ফারহান, আমরা কোন জায়গার ঘটনা শুনবো আজকে? জি ভাই, আজকে আমি আজিমপুরের একটা ঘটনা শেয়ার করবো। আমাকে আঙ্কেল বলেছেন। প্রথমে আমি মানে জন্মদিনের অনেক শুভেচ্ছা রইল। থ্যাংক ইউ ভেরি মাচ ফারহান, সবাইকে অনেক শুভকামনা রইল। তো সেই সাথে আমার ঘটনায় চলে যাচ্ছি। আমার ঘটনাটা হচ্ছে আজিমপুরের, এবং আমাকে যে ঘটনা শেয়ার করেছেন আমার একটা আঙ্কেল, ওনারা ওখানেই থাকতেন এক সময় আজিমপুরে, এখন বর্তমানে নিউ ঢাকার দিকে সুইচ করেছেন। তো স্বাধীনতার যুদ্ধের আগে ওনাদের আজিমপুরে যে বাসাটা ছিল, ওটা স্বভাবতই আগের যে স্ট্রাকচার সেভাবেই ছিল, এবং তখনকার সময়টাতে আজিমপুরের অবস্থা এখনকার মতো ছিল না। তো আশেপাশে অনেক গ্রামের মতো এলাকা ছিল, বন জঙ্গল ছিল, এখনের মতো এত ঘিঞ্জি পরিবেশ ছিল না। তো তখন ওনারা ওখানে থাকতেন, এবং ওনাদের বাসাটা ওখানে মোটামুটি সুপরিচিত এবং রিকগনাইজড, জানতো সবাই, কেননা দোতলা বাসা খুব একটা ওখানে দেখা যেত না ওই সময়টাতে। তো ওনাদের বাসাটা মোটামুটি অনেকগুলা মানুষ একসাথে থাকতেন, এবং অনেক বড় একটা বাসা ছিল। আচ্ছা। তো ওনারা যখন ছোট ছিলেন তখনকার ঘটনা উনি একটা শেয়ার করেন, এবং যেটা হয় যে ওনার যে বাবা, তো আগে আমি একটু ওনাদের বাসার স্ট্রাকচারের কথা বলি, যে পুরনো সময় যে স্ট্রাকচারটা ছিল সেটা এমন ছিল যে আশেপাশে কি গ্রামের মতো অনেক জায়গা ছিল, এবং ওনাদের বাসাটা মেইন রোড থেকে কিছুটা ঢালুর মতো নিচে নেমে তারপরে একটা মেঠো পথের পর তারপর ওনাদের বাসা ছিল। তো ওই সময়ের যে স্ট্রাকচারটা এখনকার
স্ট্রাকচারের সাথে তুলনা করলে একদম সম্পূর্ণ ডিফারেন্ট হবে, কারণ এখন অনেক ঘিঞ্জি এলাকা আমাদের পুরান ঢাকায়। তো ওনাদের বাসার যখন এন্ট্রান্স যেটা, তারপরেই ছিল অনেক বড় একটা উঠানের মতো একটা জায়গা, এবং সেটা ক্রস করার পরে ছিল তাদের দোতলা বিল্ডিংটা, এবং ঠিক ওই বিল্ডিংটার পেছনের দিকে ছিল একটা কুয়া, এবং তার পাশে ছিল একটা বেল গাছ। আচ্ছা। তো এই বেল গাছটা নিয়ে অনেক ধরনের ঘটনা তাদের বাসায় ছোটবেলা তারা শুনতো, এবং অনেক কিছু তারা ওখানে এক্সপেরিয়েন্সও করেছিল। তো ওই বাসার যেটা নিয়ম ছিল, যে আমাকে যে ঘটনাটা বলেছেন আঙ্কেল, তো ওনার বাবারা যেটা হতো যে বাসায় একটা জাস্ট টয়লেট ছিল, পুরো বাসাটার জন্য জাস্ট একটা টয়লেট বরাদ্দ ছিল, এবং সেটা ছিল ওই বেল গাছটা এবং কুয়াটা ক্রস করার পরে জাস্ট ছোট একটা টয়লেট। তো এই টয়লেটটাই সবাই ইউজ করতো সারাদিন, এবং স্বভাবত যেটা হতো যে দিন শেষে টয়লেটটার অবস্থা খুব খারাপ থাকতো, যেটা একটা টয়লেট সবাই ইউজ করতো, এবং ওই বাসা নোংরা হয়ে যেত। আর ওই বাসার যে মেন ছিলেন, উনি যেটা করতেন যে প্রত্যেক দিন সকালবেলা ফজরের সময় ঘুম থেকে উঠে টয়লেটটা ভালো মতো নিজেই পরিষ্কার করতেন, নিজেদের বাসা নিজেই পরিষ্কার করতেন, করে তারপর গোসল টোসল করে নামাজ পড়তেন ফজরে। তো এক রাতে তো এরকম হঠাৎ করে তার ঘুম ভেঙে যায়, মানে আমার যে ঘটনাটা বলছেন আঙ্কেল, ওনার বাবার ঘুম ভেঙে যায়, এবং ঘুম ভাঙার পরে উনি যখন বাইরের দিকে তাকান, দেখেন যে বাইরে খুব আলো মনে হচ্ছে, এরকম যে দিন হয়ে গেছে, এরকম একটা যে হয়তো ফজরের সময় হয়ে গেছে। আচ্ছা। তো উনি সেই রাত্রে আসলে খেয়াল করেনি, ওই রাতটা ছিল একটা পূর্ণিমার রাত। আচ্ছা। প্রচন্ড চাঁদের আলোতে ঝলমলে ছিল চারিদিক। তো উনি যেটা করলেন যে জিনিসপত্র নিয়ে, ঝাড়ু টাড়ু নিয়ে আর কি বের হলেন, যে একবারে বাথরুমটা পরিষ্কার করে তারপর গোসল টোসল করে একবারে ফজরের নামাজ পড়ে আসবেন। তো উনি সবকিছু নিয়ে যখন ওই কুয়াটা ক্রস করলেন এবং বেল গাছের নিচ দিয়ে যখন সে যাচ্ছেন, তখন উনি দেখেন যে ওনাদের টয়লেটটা ছিল আপনার কিছুটা মেঝে থেকে উপরে সিঁড়ির মতো কিছু ছিল, এবং তারপরে টয়লেটটা আগের যুগের, অনেক আগের। অনেক আগে। তো উনি যেটা দেখলেন যে বেল গাছটা যখন উনি ক্রস করে সামনের দিকে গেলেন, উনি দেখলেন যে টয়লেটের সিঁড়িতে কেউ একজন বসে আছে, এবং সেটা ছিল সম্পূর্ণ সাদা কাপড়ের মোড়ানো একটা মানুষ হবে, এবং একটা মহিলার মতো বসা। এবং উনি দূর থেকেই জিজ্ঞেস করলেন যে কে তুমি, মানে কে এখানে বসে আছো কেন সকালবেলা। তো উনি জিনিসটা খেয়াল করেনি যে এটা যে গভীর রাত্র, তখন এটা উনি বুঝতে পারেনি। তো উনি যখন ভালো মতো ওটার কাছে গেলেন, উনি দেখলেন যে ওটা আসলে তার মার মতো স্ট্রাকচার একদম সম্পূর্ণ, এবং উনি দেখলেন যে ওনার ওই বৃদ্ধ যে মহিলাটা বসা, ওনার সম্পূর্ণ কোকড়ানো চুলগুলো সামনে দিকে চলে আসে, এবং উনি খুব মাথাটা নিচু করে বসে আছে। তো উনি যখন মাথাটা উপরে করে ওনার দিকে তাকালেন, উনি দেখলেন যে একদম সম্পূর্ণ মানে তার মার যে চেহারা এরকমই হবে চেহারা, এবং জাস্ট পার্থক্যটা হচ্ছে এরকমই যে খুব ভয়ানক একটা দৃষ্টিতে সে তাকিয়ে আছে, এবং তার একটা চোখ ছিল সম্পূর্ণ মনে হচ্ছে কেউ ওখান থেকে মানে উপরে বের করে ফেলছে, এরকম একটা চোখ, আর একটা চোখ ছিল সম্পূর্ণ ঠিক। তো এই জিনিসটা দেখার পর উনি বেশ ভয় পেয়ে যায় যে এটা কি দেখলাম আমি, আমার মাকে এই অবস্থায় দেখলাম, এটা কে আসলে, এটা কি। তখন উনি আসলে বুঝতে বলেন যে এটা আসলে ওনার মা হবে না, এটা কোনো একটা খারাপ কিছু হবে। তো উনি তখন এক দৌড়ে সেখান থেকে চলে, যে ওনার মা থাকতেন দোতলায়, তো ওনার মাকে দেখার জন্য গেলেন যে আমার মা এটা কিভাবে হয়। তো উনি যা দেখলেন যে না, ওনার মা ঠিকই ওখানে ঘুমাচ্ছে। কিন্তু এই ঘটনার পর থেকে ভাই উনি যেটা হয় যে খুব মানসিকভাবে খুব বিকারগ্রস্তর মতো হয়ে যায়। আচ্ছা, উনি যেটা করেন যে ওই ওনার মাকে উনি ভয় পাওয়া শুরু করতে থাকেন একটা সময়, এরকম প্রায় 3-4 দিন কাটে। একটা মানসিক শক তার লাগে যে ওনার মাকে উনি মনে করেন উনি বিশ্বাস করতে পারছেন, উনি বলে যে আমার মাই হয়তো বা ভূত, এরকম কিছু একটা। তো এইভাবে এগুলো কাটে। তো এরপরে যেটা হয় যে ওই স্বাধীনতা যুদ্ধের সময় যেটা হয় যে ওই ওনাদের আশেপাশের এলাকায় ওই পাকিস্তানি যে বাহিনীরা ছিল ওনারা অ্যাটাক করে। তো এর ফলে যেটা হয় ওনারা ফুল ফ্যামিলি নিয়ে আপনার ওই বাসাটা ছেড়ে 4-5 দিনের জন্য অন্য একটা জায়গায় চলে যায়। তো ওনারা যখন ব্যাক করে আবার ওইখানে যখন সবকিছু নর্মাল হয়ে যায় এবং ওনারা যখন বাসাটায় ব্যাক করে, তো ওই যে কুয়াটার কথা আমি বললাম বেল গাছের নিচে ছিল, ওই কুয়াটাতে তারা এসে দেখে যে অনেকগুলো তারা পড়ে আছে, পচে গলে পড়ে আছে, অনেক মানুষকে মেরে ওখানে ফেলে রাখা হয়েছে। তো পরে ওই লাশগুলোকে তারা পাশে যে ক্ষেত্রে ছিল ওখানে দাফন টাফন করে, করার পরে কুয়াটাকে ভালো মতো পরিষ্কার করে। তো এরপর থেকে যেটা হতো যে মানে একেবারে যখন স্বাধীন হয়ে যায় পরের কথা, আরো 4-5 বছর পরের কথা, তো তখন যেটা হতো যে ওই কুয়ার পাশ দিয়ে যখন কেউ রাতের বেলা যেত তখন নাকি সবাই শুনতো যে পানি চাইতো, এরকম একটা আর্তনাদ কুয়ার ভিতর থেকে শোনা যেত।
তো ওই সাউন্ডগুলো যখন শুনতো মানে বাসার মানুষজন খুব ভয় পেত রাতের বেলা, যে মানে কুয়ার পাশ দিয়ে যাওয়ার সময় হ্যাঁ, যাওয়ার সময় মানে মনে হচ্ছে কুয়ার ভেতর থেকে কেউ আর্তনাদ করতেছে যে আমাকে পানি দাও পানি দাও এরকম। তো ওই কুয়াটা আসলে একটা কাঠের ইয়ে দিয়ে ঢাকা থাকতো সবসময়, তো কেউ আবার সাহস করে ওটা দেখার মানে সাহস করতো না যে কি ওটার ভিতর থেকে। তো যখনই যেত আশেপাশে মানুষ রাতের দিকে, গভীর রাতের দিকে, তখন এই শব্দটা তারা শুনতো এবং ওই বাসার আশেপাশের লোকজন ওই জায়গাটাতে আসতে রাতের বেলা বেশ ভয় পেত এবং তারা বলতো যে না, ওই টয়লেটে তারা যাবে না, ওই টয়লেটে রাতের 10টার পর থেকে সবাই মানে বেশ ভয় পেত যে এই জায়গাটা আমরা অ্যাভয়েড করবো, এখানে যাব না। তো যে যার কাজ মতো সন্ধ্যার মতোই সব কাজটা সেরে ফেলতো। তো এখন তারপরেও যেটা হতো যে বাসার যারা স্থানীয় ছিল তারা চিন্তা করলো যে এটার একটা সলিউশন করতে হবে। সলিউশনের আসলে বিষয়টা যেটা ওনার অনেক ধরনের হুজুর টুজুর নিয়ে আসলো, তারা বললো যে এই যে বেল গাছটা যেটা, এটা আর কি সব থেকে খারাপ এবং এখানে কোন একটা খারাপ কিছু হয়তো বা থাকে, তো এটাকে কেটে ফেলেন। তো ওনারা ওই হুজুরের কথা মতে বেল গাছটাকে কেটে ফেলে, কেটে ফেলার পরে সবকিছু নর্মালি হয়, আবার টুকটাক সমস্যা দেখা দেয়। এই ছিল আমার ঘটনা। থ্যাংক ইউ সো মাচ। আমরা আবারও চলে যাব বাবু ভাইয়ের কাছে, এন্ড আমরা বাবু ভাইয়ের ঘটনায় সরাসরি চলে যাচ্ছি। হ্যাঁ রাসেল ভাই, এটা হচ্ছে উলফাত ভাইয়ের কাহিনী। উনি একজন ট্রাভেলার, ওকে, হি লাইকস টু ট্রাভেল। হয়তো কোনদিন সুযোগ পেলে ওনাকে নিয়ে আসা যাবে ওনার ইনশাআল্লাহ। প্লিজ 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 আল ট্রাই। উনি অ্যাকচুয়ালি আমাকে পারমিটও করছে ওনার কিছু কাহিনী লিখে ফেলতে। আচ্ছা ওয়েল, আচ্ছা, এটা হচ্ছে ওনার ইজিপ্ট ট্যুরের কাহিনী। হ্যাঁ, ইজিপ্টের উনি মিশরে গিয়েছিলেন মানে বেড়াতে, পিরামিডস এন্ড সবকিছু দেখতে আর কি, ট্যুরিজমের আন্ডারে। বাট সিন্স উনি ট্রাভেলিং খুব লাইক করেন আর ওনার অবস্থাটাও ট্রাভেলিং করার মতোই আর কি, ওয়েল কমফোর্টেবল পারসন। তো উনি ট্রাভেলারদের থেকে বেরিয়ে উনি থেকে যান কিছুদিন। উনি বলে যে আমি একটু এক্সটেন্ড করবো আর কি। ওরা যদিও ওনাকে মানে স্ট্রংলি অ্যাডভাইস করে যে এটা থাকা ঠিক না, বিকজ যখনই আপনি ট্যুরিজমের বাইরে যাবেন আমাদের, তখন অনেক রকমের প্রবলেম ফেস করতে পারেন আপনি। হ্যাঁ, বিভিন্ন রকম সমস্যা থাকে আর কি। তো উনি এটা মানে না, উনি আর কি ওদের কনভিন্স করেন যে হি ইজ কেপেবল অফ দ্যাট। সো উনি লোকাল একটা ট্যুরিজম ইসের সাথে কথা বলেন যারা এই ট্যুরিজম করে আর কি, এরকম একটা লোকের সাথে। তো তারা বলে যে ঠিক আছে সবকিছু, উনি টাকা পয়সা দিয়ে তাদের কি করে। ওনার প্ল্যান ছিল যে পিরামিডের যে এলাকাগুলোতে ট্যুরিস্টরা থাকতে পারে সেসব এলাকায় উনি থাকবেন কয়দিন, এবং ওনার মেন ইস্যু ছিল যে আমি সন্ধ্যার পরের সময়গুলো থাকতে চাই, কারণ দিনের বেলা যে ঘোরাঘুরিটা হয় সেটার মধ্যে নাকি আসলে তেমন কিছু আর কি পাওয়া যায় না, মানে চার্ম পাওয়া যায় না, বাট খুবই একটা অর্ডিনারি জিনিস হয়, দেখে আসা যায়। আচ্ছা, তো উনি ওদেরকে কনভিন্স করেন এবং তারা তাকে ওই ব্যবস্থা করে দেয় আর কি। তো উনি যেটা বলেন যে প্রথম যে এক্সপিরিয়েন্সটা ওনার যে পিরামিডের বাইরের অংশটা আর কি, বলে যে যখনই ওখানে কিন্তু বেশ ঠান্ডা, আমরা যতদূর জানি যে গরম এরকম কিন্তু না, বেশ ঠান্ডা জায়গা। তো বলতেছে যে সন্ধ্যার পরে ওই জায়গাটা আসলেই একটা ডিফারেন্ট চেহারা ধারণ করে ফেলে, মানে মানে একদম কাছাকাছি যেতে দেয় না। হ্যাঁ, মানে যেখান থেকেই যে জায়গাটাই আপনি থাকতে পারবেন, মানে অন্যরকম একটা পরিবেশ। হ্যাঁ, হঠাৎ মনে হয় যে আপনার যে কেউ হাঁটছে, কেউ কথা বলছে, এত নিশ্চুপ একটা জায়গা, কিন্তু সেখানে মনে হয় যে একটা মানে একটা কর্মচাঞ্চল্য আছে, মানুষজন চলাফেরা করতেছে, লাইক লিসেনিং টু ভয়েসেস এন্ড স্টাফ। এটা অবজার্ভ করাটা খুবই একটা ডিফারেন্ট অবজারভেশন, সেটা সে বললো আর কি উনি। যাই হোক, এরকম 3 দিন 4 দিনের মধ্যে একদিনকার ঘটনা আর কি। উনি ওই লোকাল ট্যুর গাইডকে মানে কনভিন্স করে চলে গিয়েছিলেন নদীর পাড়ে আর কি। আচ্ছা, এটা বলা খুব ইন্টারেস্টিং লাগছে, মানে খুবই ইন্টারেস্টিং, নদীর পাড়ে। এবং উনি এই সম্বন্ধে কিছু ব্যাখ্যা দিয়েছেন, নদীর পাড় সম্বন্ধে ওনার সাথে কিছু ডিসকাশন হয়েছে। তো উনি নদীর পাড়ে যাওয়ার একটা বন্দোবস্ত করেন যাওয়ার জন্য। তো যেতে যেতে জায়গাটা উনি মানে বেছে নেন, একটা জায়গায় যান, সেখানে রাসূল ভাই মানুষজন খুব কম, মানে নাই, মানে যেখান থেকে ওনাকে উনি টুরিস্ট গাইড বলছে যে তুমি এখানে আসছো আমার সাথে, বাট তুমি অবশ্যই আমাকে না নিয়ে কোথাও যাবা না। হ্যাঁ, এটা খুবই, তুমি হারিয়ে যাওয়ার সম্ভাবনা আছে, আরো অনেক ব্যাপার স্যাপার আছে। তো উনি বলে ব্যাপার স্যাপারটা কি, বলে যে না আছে, অনেক প্রবলেম আছে। উনি বলতেছে এটা কি লৌকিক ব্যাপার স্যাপার না অলৌকিক ব্যাপার স্যাপার? হ্যাঁ, বলে আছে, অনেক রকম লৌকিকও আছে, মানে অনেক রকম মানুষ আছে, ওরা কিডন্যাপ করে নেয়, এটা সেটা হয়, বা বিপদ হতে পারে তোমার। হ্যাঁ, সো তুমি আমাকে ছাড়া কোথাও যাবে না, বা আমার ইনস্ট্রাকশন ছাড়া কোথাও মুভ করবে না। তো উনি ওদের কথা শুনে উনি ওনার মতো যারা কিউরিয়াস মাইন্ড, তারা কিন্তু আসলে কিউরিয়াস কাজকর্ম করতে পছন্দ করেন বেশি। তো উনি ওই লোকটাকে বলে যে ঠিক আছে, আমি এখানে বসে থাকি, এখান থেকে নদী তো প্রায় কয়েকশো মিটার দূরে, তো আমি এখানে বসে আছি, এখানে সিগারেট খাবো এবং আমার মতো সময় কাটাবো, তুমি আমাকে ডিস্টার্ব করো না, তুমি তোমার ইচ্ছে চলে যাও। তো ওই লোকটা তার যে টেন্ট টাইপের আছে
মানে ফিক্সড টাইম টাইপের, ওখানে চলে যায়। উনি বসে আছে, অনেকক্ষণ বসে থাকে, তো বললো যে বেশ নীরব, হ্যাঁ মানে শুধু নদীর শব্দ পাওয়া যাচ্ছে, এবং যে জায়গাটা গেছেন একটা পাথুরে একটা জায়গা আর কি, এন্ড দ্যাটস দ্য রিভার নাইল, কিন্তু নীল নদ। নীল নদ। তো বসে আছেন, তো পাথুরে একটা অঞ্চল বেশি। তো একসময় উনি বসে থাকতে থাকতে উনি সিগারেট খান, সিগারেট টিকেট খেয়ে একসময় বসে থাকতে ওনার ঝিমুনি চলে আসে এবং উনি ঘুমিয়ে যান। তো ওনার এক্সপিরিয়েন্স হচ্ছে, তারপরে উনি বলছে যে উনি যখন ঘুমিয়ে আছে হঠাৎ উনি ফিল করেন যে উনার চেতনা আসছে, জেগে গেছেন উনি, কিন্তু উনি নড়তে পারতেছেন না। ইটস লাইক বোবায় ধরার মতো একটা জিনিস, যেটা আমরা সবসময় জানি স্লিপ প্যারালিসিস। বাট ওনার সারপ্রাইজটা এরকম, উনি চোখ মেলতে পারছেন, এবং চোখ মেলে দেখতেছেন যে 4-5 জন মানুষ ওনাকে চেপে ধরে রাখছে, মানে আবছা আবছা বোঝা যাচ্ছে মানুষ, এবং ওনার হাত পা সব চেপে ধরে রাখা, মানে উনি নড়তে পারছেন না। পুরো অনেক মানে চিৎকার করার চেষ্টা করতেছেন, কথা বলার চেষ্টা করতেছেন, পারতেছেন না। তো একটা সময় নাকি ওনার মানে কাইন্ড অফ লাইক সাইকোলজিক্যাল একটা মানে কথা আদান প্রদানের মতো ব্যাপার এসে গেছে, যিনি মন থেকে যা বলতেছেন সেটা উত্তর পাচ্ছেন এরকম। তো উনি বলতেছেন যে আমাকে ধরে রাখছে কারণ আমি যেতে দাও, তোমরা কারা, এটা এই ধরনের কথাবার্তা আর কি, আবছা আবছা আর কি জড়ানো। তারা বলতেছে যে না, এখানে যারা আসে তাদেরকে আমাদের কাছে কিছু দিয়ে যেতে হয়, তোমাকেও দিয়ে যেতে হবে এখানে। হ্যাঁ, যে তুমি কি জানো এই জায়গাটা কত পুরানো, এখানে কত কিছু আছে, আমাদের অনেক কিছুই আছে। তো উনি খুব মানে আপনার করে মানে গোঙাতে থাকে এটা সেটা, মানে এক পর্যায়ে খুবই খারাপ অবস্থা হয়, উনি ফিল করতে থাকে যে ওনাকে কেউ কেটে চিড়ে ফেলবে, এরকম ব্যাপার স্যাপার। তো এই পর্যায়ে অনেক গোঙাতে গোঙাতে এক সময় দেখেন যে উনি হঠাৎ করে মানে নড়তে পারেন, কেউ নাই। একটু পর উনি পায়ের শব্দ পান যে ওই যে গাইড যে সে আসছে ওখানে। গাইড আসার পর ওনার শব্দ শুনে গাইড বলে, তোমার কি হয়েছে, তুমি এখানে আসছো কেন, তোমাকে আমি বলছি যে এত দূরে থাকতে, তুমি এখান থেকে একদম নদীর কাছাকাছি চলে আসছো, কাজটা ঠিক করো নেই। এখানে তোমাকে লৌকিক অলৌকিক বলতে যেটা বুঝেছি, এখানে কিন্তু কুমিরও আছে পানির পরে, হ্যাঁ তুমি এই কুমিরও তোমাকে ধরতে পারে, এবং আমাদের এই নায়ালের রক্স অনেক ডেঞ্জারাস জিনিস এসে বুঝায়। তো উনি বলে যে হাঁপাতে থাকে, বলে যে অ্যাকচুয়ালি আমি তো টুরিস্ট, আমি অ্যাডভেঞ্চারার, আমি ঘুরি, এটা আমার পছন্দের জিনিস, বাট তুমি আমাকে বলো, সিন্স তুমি টুরিস্ট গাইড, তুমি এখানে অনেক মানুষকে নিয়ে আসো, তুমি বলো অলৌকিক ব্যাপারটা কি। তো তখন ওকে বলতেছে ওনাকে যে আসলে নদী তো পুরানো অনেক, এই রিভার নায়ালি হাজার হাজার বছরের পুরানো, এছাড়া আরো অনেক নদী আছে, পৃথিবীর বিভিন্ন নদী। একটা জিনিস তুমি কেন বোঝো না, নদীতে অনেক রকম চর্চা হয়, নদীর একটা স্বতন্ত্র প্রাণ আছে, নদীর একটা স্বতন্ত্র প্রাণ আছে, যদিও এটা পাহাড় থেকে হয় বা অন্য কোনো জায়গা থেকে উৎপত্তি হয়, নদীর পাড়ে জনবসতি হয়, সেখানে একটা জনবসতির ইতিহাস থাকে। মানুষ অনেকেই তোমরা জানো, এটা আমাদের এই আফ্রিকান মিডল ইস্টার্ন প্র্যাকটিসের মধ্যেও আছে, যে নদীর মধ্যে অনেক কিছু করা হয়, অনেক রকমের তাবিজ কবজও করা হয়, অনেক প্রাচীন নাবিকরা অনেক কিছু ফেলে দিত, অনেক দৈত্য দানব জিন, তুমি যদি বিশ্বাস করে থাকো ফেলা হয়। হ্যাঁ, তো একটা নদী রাতের বেলা একটা ভিন্ন চিত্র ধারণ করে, এবং তুমি আরো জানো যে অনেকে বলে যে জলপুরি, এগুলো আসলে পিশাচ, এগুলো নদীর মধ্যেই থাকে। হ্যাঁ, এগুলো এক ধরনের জিন্নাত, ওরা বলতেছে এক ধরনের জিন্নাত পিশাচ, এদের কাইন্ডটা এরকম, এরা পানির পাশে থাকে, এরা ডিসগাইজ করতে পারে, একটা সুন্দর রূপ নিয়ে আসে মানুষের কাছে, এই করতে পারে। তো তখন উনি উর্ফাদ ভাই ওনার এক্সপিরিয়েন্সটা বলেন যে আমার এরকম একটা এক্সপিরিয়েন্স আছে, বলে তুমি কি জানো যে এই নীল নদের বিভিন্ন এরকম জায়গাগুলো যেখানে তোমাদের টুরিস্টদের নিয়ে আসছে, এখানে কিন্তু মামিফাইং এর কাজগুলো হতো, অনেক পুরনো, এখানে হতো। তো অনেক মানুষ এই ধরনের জিনিস দেখে, যদিও রাতের বেলা এখানে আসার নিয়ম নাই, বাট জেলে যারা এখন অ্যাক্টিভ আছে, অনেকে আছে কিছু কিছু জায়গায় মাছ ফিশিং করে, তারা অনেকেই অনেক কাহিনী এরকম বলছে যে তারা এরকম দেখছে, কেউ দেখতে পায় যে নদীর পাড়ে কাউকে শোয়া কাটা হচ্ছে, ওই যে যা আগে হতো সেই জিনিসগুলোই রিপিট। আমরা চলে যাব ঘটনায়, কারণ আমাদের হাতের সময় একটু কম। আপনার ঘটনায় চলে যায়, আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাব আমরা। আসসালামু আলাইকুম রাসেল ভাই, ডিয়ার লিসেনার্স, আসসালামু আলাইকুম এন্ড হ্যাপি বার্থডে টু রেডিও ফুর্তি। আমি আব্দুল করিম চয়ন, রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলা থেকে এসেছি। জি রাসেল ভাই, আমি আমার ঘটনা চলে যাচ্ছি। গতবার যখন আমি ঢাকা এসেছিলাম, তো যাওয়ার পথে আমার ফ্রেন্ড তার বাড়িতে ইনভাইট করেছিল আমাকে যাওয়ার জন্য। আচ্ছা। আর সেখানে আমার একটা কাজ ছিল ছোট্ট, আসলে একটা ছোটখাটো শর্ট ফিল্মে অভিনয় করেছিলাম, তো সেই জন্যই তার বাড়িতে যাওয়া। সেখানে আমি 2 রাত ছিলাম। আচ্ছা। তো প্রথম দিন আমি সকালবেলা 10টার দিকে তার বাড়িতে যাই। যাওয়ার পর ছিলাম একসাথে, কিন্তু খুব বেশি একটু সময় দিতে পারিনি, আর সদ্য বিবাহিত, কাজেই সংসারের চাপ সবকিছু সামলাতে হচ্ছে ওকে। আর বিকেলের দিকে আমরা একটু ঘুরতে বেরোলাম, তাতেও কিছু আমাকে গল্প শোনালো ওর বাড়িকে নিয়ে। আর এগুলো ও আমাকে অনেক আগেও বলেছিল, কিন্তু আমি বিশ্বাস করিনি।
তারপর রাতে ফেরার পর গ্রামের ব্যাপার তো জানেনি ভাই, যে ইলেকট্রিসিটি থাকে না প্রায়। তো সোলার ছিল কিন্তু সোলারের চার্জ ছিল না। তো আমরা রাত 11টার দিকে ও, আমার বন্ধু শুভ এবং ওর ওয়াইফ মাইশা আর আমরা 3 জন একসাথে বসে আড্ডা দিচ্ছিলাম। তো এক সময় মাইশা ভাবি আমাকে বলছিলেন যে তার বাড়িতে ঘটে যাওয়া কিছু ঘটনা। যে উনি বলছিলেন যে এরকম যে আমাদের বাড়িটাকে জিন পাহারা দেয়, আর বলছিল যে উঠোনের মধ্যে দাঁড়ালে যে বাড়িটাকে মনে হচ্ছে কেউ যেন একটা পর্দা দিয়ে ছেপে রেখেছে আর কি, সামিয়ানার মতো। বা আর আমি ওটা ফিল করেছি যে মাঝখানে দাঁড়িয়েছিলাম, তো দেখা যাচ্ছে যে মনে হচ্ছে যে আমি একটা ছোটখাটো গ্লোবের মধ্যে আছি আর কি, অন্যরকম একটা ফিলিং। তাও তারপর আমি ওই ঘটনার জন্য বেশ ভয় পেয়ে যাই আর কি, যেটা কেমন ধরনের একটা জায়গায় চলে আসলাম আমি হঠাৎ করে, আর মনে হয় আসা ঠিক হয়নি। তো শুভকে বলার পর শুভ বললো যে না, তোর কোনো ক্ষতি করবে না। এর পিছনে একটা গল্প আছে ভাই, সেটা হচ্ছে যে শুভর 17 পুরুষ পূর্বে 2 জন লোক ছিল, এক লোকের 2 ছেলে ছিল। তো ওনারা 2 জন একটা ক্ষমতা পেয়েছিলেন আর কি। তো একজনের মনে ছিল এটা দিয়ে মানুষকে সাহায্য করা, মানুষের ভালো করার জন্য কাজে লাগিয়েছেন, আর একজন চাচ্ছিলেন এটাকে ব্ল্যাক ম্যাজিক হিসেবে ইউজ করার জন্য। আর যিনি ব্ল্যাক ম্যাজিক হিসেবে ইউজ করতে চাচ্ছিলেন সে ভাই তার অপর ভাইয়ের ক্ষতি করার চেষ্টা করছিলেন আর কি, আর এলাকার উপর প্রভাব বিস্তার করতে যাচ্ছিলেন। কিন্তু অপর ভাই যিনি ভালো চাচ্ছিলেন সবার, তিনি এটা হতে দেননি। এই জন্য তাদের 2 পরিবারের মধ্যে একটা শত্রুতা চলে আসে। তো এভাবেই প্রত্যেক 3 পুরুষ পর পর সবাই এই ক্ষমতাটা করে পাচ্ছে উত্তরাধিকার সূত্রে। তো সেই হিসেবে আমার বন্ধু এখন এই ক্ষমতার অধিকারী আর কি। আর ওই সময় থেকে তাদের মধ্যে একটা বই সংরক্ষিত হয়ে আসছে, যে বইটা তার কাছে আছে। রাসেল ভাই আপনার জন্য বইটা পাঠিয়ে দিতে চেয়েছিল, কিন্তু আমি নেইনি আর কি দায়ভারটা। আমার ঘটনাটা শুনেছি। তো যেহেতু ইলেকট্রিসিটি ছিল না, তো আমরা অনেক রাত পর্যন্ত সেখানে আড্ডা দিই। আর ইলেকট্রিসিটি আসছে রাত 11টার দিকে, সরি ভাই রাত 1টার দিকে। তো আমরা তখন ডিনারটা সেরে নিই আর কি। আর যেহেতু আমি এর আগে ঘটনাগুলো শুনেছি যে এরকম একটা কিছু হচ্ছে, আর একটু ফিল করেছি একটা ব্যাপার, কাজে আমি খুবই ভয় পাইছিলাম। তো এজন্য আমি বাইরে বের হতেও ভয় পাচ্ছিলাম আর কি। আমার ওদের পাশের রুমে আমার শোয়ার ব্যবস্থা হয়েছিল, গেস্ট রুমে আর কি। তো আমি সেখানে যেতে ভয় পাচ্ছিলাম একা শোয়ার জন্য। তো আমি ওদেরকে অফার করলাম যে আমরা 3 জনই আড্ডা দিতে দিতে রাতটা কাটিয়ে দিই, আমি যেতে পারবো না আর কি ওর রুমে। আচ্ছা। তো রাত 3টার দিকে আমার ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন পড়ে। তো গ্রামের বাড়িতে কিন্তু ওয়াশরুম গুলো নর্মালি লিভিং রুম থেকে বা বাসা থেকে একটু দূরেই হয়, আর অন্ধকার থেকে লাইটিং এর ব্যবস্থা থাকে না। তো আমি ওর মোবাইলটা নিয়ে যাই আর কি, আর শুভকে বলি যে তুমি আর সাথে আয়, কারণ আমি একা যেতে পারবো না, ভয় পাচ্ছিলাম। তো আমার সাথে যাই ও। আর ওদের ওয়াশরুমের সামনে একটা লিচু গাছ আছে। তো আমি যখন ওয়াশরুম থেকে বের হলাম, তখন শুভ আমাকে বললো তোকে একটা জিনিস দেখাবো, তুই কি ভয় পাবি? আমি বললাম আচ্ছা কি জিনিস দেখাবি? দেখা, অলরেডি তো ভয় পেয়ে গেছি, এখন ভয় না পাওয়ারই চেষ্টা করবো। তখন ও আমাকে একটা ডালে একটা পাখি দেখালো, সেটা হচ্ছে দোয়েল পাখি একটা। তো রাসেল ভাই পাখিটার চেহারাটা এমন ছিল যে আমরা যে নর্মালি বৃদ্ধ লোক দেখি, যে হচ্ছে যে 80-85 বছর হয়ে গেছে, উনি যেমনই থাকুক না কেন বোঝা যায় যে ইনি বৃদ্ধ। তো পাখিটার চেহারাটা এমনই ছিল, পালকগুলো তার ঝরা এবং একদম অন্যরকম ধূসর বনের আর কি। অ্যাজ ইউজুয়াল যে পাখিগুলো আমরা দেখি না, সেরকম না। তো আমি মোবাইলে ফ্ল্যাশ ছিল, আমি সেটা দিয়ে দেখলাম যে একটা পাখি। তো রাস্তা একটা আনবিলিভেবল ঘটনা এখানে, যে ওই পাখিটার পাশাপাশি একটা ছোট একটা পাখি মানে হঠাৎ করে হাওয়া থেকে আবির্ভূত হলো, কোনো পাখা ঝাপটানো নেই, কিছু নেই, অটোমেটিক্যালি ওখান থেকে শূন্য থেকে আর কি উদাও হলো ওখানে একটা উদাও হয়ে গেল একটা ছোট পাখি, যা আমি এটা বিশ্বাস করতে পারছিলাম না। তো পরে শুনি যে আরেকটা পাখি পাখা ঝাপটাচ্ছে। তো সেটা হচ্ছে আরেকটা ডালে দেখলাম আর কি। তো রাসেল ভাই আমি 5-5টা পাখি দেখলাম ওখানে, একটার পর একটা। আর দেখে মনে হচ্ছিল যে ওরা একটা ফ্যামিলির মতো আছে। আর আমার একটা স্ট্রেঞ্জ ব্যাপার যেটা হচ্ছে যে পাখিগুলো ভয় পাচ্ছিল না। আর ওরা, আপনার এই ঘটনার সবচেয়ে ভয়ঙ্কর জায়গা কোনটা একটু আমাদেরকে বলেন প্লিজ। রাসেল ভাই আমি বের হয়ে যেগুলো আমরা সিনেমাতে দেখে থাকি, যে আপনার হচ্ছে যে কিছু একটা উদয় হচ্ছে এখানে, শূন্য থেকে কেউ একজন চলে আসলো, ঠিক এই ব্যাপারটা সব থেকে আমার কাছে ভয় লেগেছে, যে পাখি একটা আছে ওখানে, তার পাশে শূন্য থেকে একটা পাখি চলে আসলো। এটা আমার কাছে সব থেকে বেশি। এটা আপনার স্টোরি। আপনাকে অনেক ধন্যবাদ। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনা যাবো আমরা। আসসালামু আলাইকুম, আমি তানভীর আহমেদ রিফাত, জি, কুমিল্লা থেকে এসেছি, ঢাকার মহাখালীতে থাকি। তো আমি আমার হিস্ট্রিতে যাওয়ার আগে সবাইকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ। তো রাসেল ভাই, আজকে আমি যে গল্পটা আপনাদের সাথে শেয়ার করব সেটা আমার রুমমেট মিনারের কাছ থেকে শোনা। ওর বাড়ি নোয়াখালীতে, নোয়াখালী কোন একটা গ্রামে। ওর আম্মুর সাথে ঘটনাটা ঘটেছে। ঘটনাটা হয়েছিল আনুমানিক 75-এর দিকে। তখন ছিল একটা ধান কাটার মৌসুম। ওর আব্বা একটা প্রাইভেট কোম্পানিতে জব করতো। সেখান থেকে বিকালে এসে উনি যে কৃষকরা ছিল বা ওনার কাজে যে লোকেরা ছিল তাদেরকে নিয়ে ধান কাটতে যেতেন
খেতে। আর এদিকে ওর মা রাত জেগে সকাল থেকে রাত জেগে ধান সেদ্ধ করতেন, ধান সেদ্ধ করতেন। তো যেদিনই ঘটনা ওই দিন ওনার আব্বা ধান কাটতে গেলেন, সেদিন আন্টিও ধান সেদ্ধ করছিলেন। তো ধান সিদ্ধ করতে করতে রাসেল ভাই তখন ইলেকট্রিসিটি ছিল না, কুপির ব্যবস্থা, হারিকেনের ব্যবস্থা ছিল। তো ধান সিদ্ধ করতে করতে ওনাকে অনেক রাত হয়ে যায়, আনুমানিক 12টা-1টা। যেহেতু ইলেকট্রিসিটি ছিল না, তার উপরে গ্রাম, বুঝতেই পারছেন অনেক আগে একদম। তারপর উনি যাক ধান সেদ্ধ করে সবকিছু একদম করে ওকে করে উনি ফ্রেশ হওয়ার জন্য গোসল করতে গেলেন। তো ওনাদের গ্রামে ওনার বাড়ির পাশেই পুকুর ছিল, পুকুরে গোসল করতে যান, হাতে ছিল কুপি। তো উনি যখন গোসল করতে গেলেন, গোসল করতে গিয়ে উনি পুকুরের ঘাটে কুপি ডালতে যতটুকু দেখা যায়, উনি দেখলেন যে একজন সুন্দর একজন মহিলা সেখানে গোসল করছে। তো উনি চিন্তা করলেন হয়তো পাড়া প্রতিবেশী কেউ হবে গোসল করছে। তো উনি ওনার পরিচিত কয়েকজনের নাম ধরে ডাকলেন, কিন্তু রাসেল ভাই উনি নাম ধরে ডাকলেন ঠিক, কিন্তু ওই মহিলা কোনো সারা শব্দ করেনি, সে তার মতো করে গোসল করছে। তো তিনি চিন্তা করলেন হয়তো নতুন কেউ হয়েছে আসছে, এই জন্য হয়তো তার সাথে কথা বলছে না বা ডাকে উনি সারা শব্দ করছে না। তো উনি ওনার মতো করে গোসল করে একদিক দিয়ে নেমে ঘাটের একদিক দিয়ে নেমে গোসল করে চলে আসেন। তো আসার পর ওনার হাজবেন্ড এখনো আসেনি। তো উনি চিন্তা করলেন যে যেহেতু অনেক সারাদিন পরিশ্রম করলেন তো একটু জিরিয়ে নেই। তো রাসেল ভাই আগেকার দিনে যে বেড়ার ঘরে যে বেড়ার দরজা ছিল, ওই দরজাটা একটু হালকাভাবে লাগিয়ে ভেতরে যে হারিকেন ছিল, হারিকেনের যে আলোটা ওটা একটু নিভু নিভু করে উনি জ্বালিয়ে রেখেছিলেন। রেখে উনি খাটের উপর শুয়ে হঠাৎ ঘুমিয়ে পড়েন। তো ঘুমিয়ে পড়েন, হঠাৎ করে এক পর্যায়ে তার ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে যাওয়ার পরে তিনি ফিল করেন যে তার গলার মধ্যে কেউ চেপে ধরে আছে, তার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। শুধু চেপে ধরে আছে এটাই বড় কথা না, ওনাকে টেনে হিসড়ে ঘরের বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এক প্রকার দুজনে মিলে, মানে যে অদৃশ্য জিনিসটা তাকে ধরে রেখেছে এবং তিনি দুজন মিলে খুব ধস্তাধস্তি করছেন। মানে এর ধস্তাধস্তি এমন ধস্তাধস্তি, মানে অনেক রকম ধস্তাধস্তি হচ্ছে। ইভেন তার গলার মধ্যে এবং তার পায়ের মধ্যে, পায়ে ধরে তো নিয়ে যাচ্ছে, পায়ের মধ্যে ক্র্যাশ পড়ে যায়, দাগ পড়ে যায়। এই ফাঁকে ওনার হাজবেন্ড আসলেন। আসার পর ওনার হাজবেন্ড যেটা বললেন যে উনি দেখলেন যে ওনার স্ত্রী ওই দরজার সামনে বসে হাত পাও ছোড়াছুড়ি করছে। সাথে সাথে গিয়ে উনি ওনার ওয়াইফকে ধরলেন, ধরার পরে উনি সেন্সলেস হয়ে যান, অজ্ঞান হয়ে যান। যাওয়ার পরে যাক ওই রাত্রে অনেক পানি টানি দেওয়া হয়েছে, বাট উনি গান ফেরেন ওনার। তো উনি সকালবেলায় মসজিদে যে ইমাম সাহেব ছিলেন, গ্রামের মসজিদে ইমাম সাহেবকে নিয়ে আসলেন। আনার পরে উনি দোয়া দরুদ পরে ওনাকে ফু দেন, পানি পরে দেন। দেওয়ার পরে যাক আল্লাহর রহমতে উনি সুস্থ হয়। হওয়ার পরে ওই হুজুরকে জিজ্ঞাসা করে যে হুজুর আসলে ওর হয়েছিল ওটা কি, গতকাল রাত্রে ওকে দেখলাম এমন এমন, ওর প্রবলেমটা কি? তো হুজুর যেটা বললেন যে আসলে গতকাল রাত্রে আপনার স্ত্রী যে পুকুরে গোসল করতে গিয়ে যে মহিলাটাকে দেখেছিল ওটা ছিল একটা পরী। পরী ওখানে নিরিবিলি গোসল করছিল, কিন্তু আপনার ওয়াইফ তাকে ডিস্টার্ব করার ফলে সে তার উপর খুব রাগান্বিত হয়। রাগান্বিত হওয়ার ফলে সে প্রতিশোধ স্বরূপ রাত্রে তাকে মেরে ফেলতে চায়, বা তাকে যদি বাড়ি থেকে নিয়ে যেত তাহলে তার হয়তো এতক্ষণ ডেড বডি পাওয়া যেত। তো রাসেল ভাই ওনাকে তাবিজ পরা দেওয়া হয়, তাবিজ দেওয়া হয়, পানি পরা দেওয়া হয়। দেওয়ার পরে বলা হয় যে এগুলা ব্যবহার করার জন্য। তো রাসেল ভাই ঘটনাটা এখানে শেষ হয়ে গেলে পারত। তো অনেক বছর পর ওনাকে বলা হয়েছিল কন্টিনিউ তাবিজটা ইউজ করার জন্য, কিন্তু অনেক বছর পর উনি একবার অজু করার জন্য উনি তাবিজটা খুলে রাখেন। খুলে উনি মাগরিবের সময় অজু করতে যান, ওই ঘাট দিয়ে তিনি অজু করতে যান। যাওয়ার সময় তিনি যখন ঘাটে নামবেন, হঠাৎ করে কে যেন তাকে গলায় চেপে ধরে একদম উপরে তুলে সজোরে পেছনের দিকে ধাক্কা মেরে ফেলে দিলে ওনার পেছনে সুপারি গাছ ছিল, সুপারি গাছের মধ্যে উনি ওনার পিঠ লেগে প্রচন্ড রকমের আঘাত পান এবং তিনি সেখানে সেন্সলেস হয়ে যান। তো ওনাকে আবার ধরাধরি করে ওখান থেকে নিয়ে আসা হয়। নিয়ে আসার পরে ওনাকে আবার ওই পানি পড়া বা তাবিজ দেওয়া হয়। হুজুরকে আনা হয়। তখন ওই হুজুর ছিলেন না, অন্য হুজুর ছিলেন। তো হুজুর বলেন হয়তো ওনার সাথে আগে যে জিনিসটা ছিল বা নতুন কোন একটা জিনিস হয়তো ওনার উপর অ্যাটাক করেছে। অ্যাটাক করার পর আজকে তিনি যেহেতু তাবিজটা খুলে রেখেছেন, তো তাকে অ্যাটাক করে একটা মোক্ষম সময় পেয়ে যায়, যার কারণে তাকে আজকে অ্যাটাক করা হয়। যাকে আল্লাহ বাঁচিয়েছে, যেহেতু মাগরিব রক্ত আজানও পড়ে গেছে, সেই জন্য আল্লাহ বাঁচিয়েছে। তিনি এখন সম্পূর্ণ সুস্থ। তবে তিনি যতদিন বেঁচে আছেন ওই তাবিজটা তাকে কন্টিনিউ ব্যবহার করতে হবে। তো রাসেল ভাই, এটা ছিল আমার ঘটনা। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য। আপনাকে অনেক 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 ধন্যবাদ।
আমরা কোনো কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় যেতে চাই এবং আমাদের সঙ্গে আছেন আরো একজন অতিথি। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপরে আপনার ঘটনায় যাব আমরা। জি, আরেকবার বলতে হবে। লিসেনার্স, আমি প্রসেনজিৎ বালা, আছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ থেকে। তো আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি আসল ভাই। তো আমি প্রথমে আমার বড় ভাইয়ের সাথে ঘটনাটা শেয়ার করি। তো আমি বেশিরভাগ সময় মানে লাইফের অর্ধেকটা সময় বাইরে পড়ালেখা করছি। তো অনেকদিন পরে যখন বাড়িতে গেলাম তখন আমার দাদা আমাকে একটা কাজ বলছিল। আমি বলে রাখি, আমাদের ওই সময় যে সময় ধান চাষ হয় তখন আর কি জমিতে সেচ দেওয়া লাগে। আমাদের জমিগুলো এমন ছিল, মাঝখানে পুকুর, জমিতে সেচ দেওয়ার জন্য পুকুর থেকে পানি দেওয়া লাগতো। তো ও আমাকে বলছিল তুই সন্ধ্যার সময় যাস, ছোট মেশিনটা আনতে হবে বাড়িতে। তো আমি ভাবলাম এতদিন পরে বাড়িতে আছি, আসার সাথে সাথে কাজ দিল। তো আমি ওর কথা কেয়ার না করে আমি আর ওকে আনতে যাইনি। তো সন্ধ্যার পরে ও যখন বাড়িতে ফিরলো তখন আমার বললো তুই তো গেলি না, এখন চল আমার সাথে, যেতে হবে, আর্জেন্ট যেতেই হবে, তুই আমার সাথে না গেলে হবে না। তো আমি গেলাম, যাওয়ার পরে মেশিনটা ওকে তুলে দিয়ে বাড়িতে আসলাম। যখন সন্ধ্যার সময় খেতে বসলাম তখন আমাকে বললো তুই তো গেলি না ওখানে, আজ আমি যা দেখছি তাহলে আমি আর ফিরে আসতাম না। বললাম কি দেখছিস? তখন ও বললো যে আমি যখন ওখানে মেশিনটা মানে খুলে দাঁড়িয়ে আছি তখন আর কি কেউকে তুলে দেওয়ার মতো লোক পাচ্ছি না। তখন কিছুক্ষণ পরে দেখে হঠাৎ একটা লোক জমির আল যেটা বলে, জমির যেটা পাশ দেয়া হেঁটে যাচ্ছে। তখন আমি ওনাকে ডাকলাম বারবার, কিন্তু আমার কথা কানে তুললো না। আমি রাসেল ভাই পুকুরটা 20 থেকে 25 হাত হবে। তা দাদা এক পাশে দাঁড়ানো আর ওই লোকটা অপোজিট পার দিয়ে হেঁটে যাচ্ছে। তো আমার দাদা বারবারই ওই লোকটাকে ডাকছে কিন্তু সে লোকটা শুনছে না। তো এক পর্যায়ে দাদা বলে যে লোকটা কি কানে কালা বা শুনতে পায় না যে আমি ওনাকে বারবার হেল্প করতে বলছি, মানে হেল্প করতেছে না। তখন ও মানে এই কথা বলার পরে মানে খুব মানে রেগে গিয়ে ওই লোকটাকে একটু ডাক দেয়। যখন ওই লোকটাকে রেগে গিয়ে ডাক দেয় তখন দাদার দিক যখন ফিরে তখন দাদা যে দেখছিল যে লোকটা আসলে ভয়ঙ্কর রূপ, একদম বিভৎস চেহারা, চোখ নেই বললেই চলে। ও এটা দেখার সঙ্গে সঙ্গে ওখান থেকে দৌড় দেওয়ার পরে কিছু যাওয়ার পর যখন ব্যাক করে তখন দেখে যে ওখানে কিছুই নেই, একদম মানে ফাঁকা। তখন ও আসে বাড়িতে এসে আমাকে নিয়ে তারপর মেশিনটা আনতে যায়। এটা ছিল প্রথম ঘটনা। ওকে, আমরা চলে যাবো আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাব এবং আপনি কোথা থেকে আসছেন এটা একটু প্লিজ বলে দিন। আমি রনি, ধানমন্ডি থেকে এসেছি, দেশের বাড়ি দিনাজপুর। ওকে, আমি আগেই বলছিলাম যে আমার আব্বুর আমার চাচারা যৌথ ফ্যামিলিতে ছিল, যৌথ ফ্যামিলিতে আছে। তো এই যে ঘটনাটা বলতে যাচ্ছি সেটা আমার ছোট চাচার ছেলে রাজু ভাইকে নিয়ে। রাজু ভাই 2006 সালে এসএসসি দেওয়ার পর এসএসসির আগে টেস্ট পরীক্ষা দেওয়ার পর যে ফাঁকা সময়টা ছিল সেই ফাঁকা সময়ে প্রচুর পড়াশোনা করতো, প্লাস বিকালবেলা করে খালি পায়ে হাঁটে বেড়াইতো। তো এমনই একদিন সে ও তার 2 বন্ধু মানে 3 ভাই মিলে নদীর পাড়ে গেছে ঘুরতে, হাঁটতে। ভালো কথা বলে রাখি, ওই সময় রাজু ভাই খুবই পড়াশোনা করতো, প্লাস নামাজ কালাম 5 ওয়াক্ত পড়তো। তো বিকালে ঘুরতে ঘুরতে হঠাৎ করে কখন যে সন্ধ্যা হয়ে গেছে সেটা আর মাথায় ছিল না রাজু ভাই। তো যখন সন্ধ্যা হয়ে গেছে, মাগরিব আজান পড়ে গেছে, রাজু ভাই চিন্তা করলো যে এখানেই কোথাও নামাজটা পড়ে নেই, নামাজটা কাজা করা ঠিক হবে না। তো বাকি যে ভাইগুলো ছিল ওরা বললো যে না, এই জায়গাটা খুব একটা সেফ না, একটু কষ্ট করে বাসায় যাই, দেরি হয়ে গেল সেখানে পড়ে। ও না, কাজা করার দরকার নেই, এখানে পড়ে নেই আমি, তোর দরকার হলে যা। ঠিক আছে। তো রাজু ভাই এটা জিনিস লক্ষ্য করে নেই যে যেখানে নামাজ পড়ছিল সেই জায়গায় তার একটু পাশে আর কি নদীর পার, আর সেখানে ছিল শ্মশান ঘাট হিন্দুদের। সো রাজু ভাই এটা আসলে খেয়াল করে নেই। সো ওই জায়গায় নামাজ কালাম পড়ে রাজু ভাই বাসায় চলে আসছে। বাসায় আসার পর কিছুক্ষণ পর বাকি চাচাতো ভাইগুলো মিলে বলছে যে একটু বাজার থেকে ঘুরে আসি। তো ঠিক আছে যাই। বাজার যাওয়ার পথে বাজারের আগে ছিল মসজিদ। তো 3 ভাই মিলে যখন মসজিদ যাচ্ছিল, রাজু ভাই মসজিদের সামনে যায় হঠাৎ করে অন্যরকম আচরণ করা শুরু করলো, স্বাভাবিকের থেকে অন্যরকম, যেটা স্বাভাবিক না। যেমন মেয়ের কণ্ঠে বলতেছে যে আমি সামনে আগাবো না, আমি যাব না।
তোরা এরকম করতেছিস কেন, আমাকে ছাড়ে দিয়ে আমি ওই জায়গায় যাবো। তো বাকি যে ভাইগুলো ছিল হঠাৎ এগুলো দেখে এই আচরণ দেখে ভয় পাওয়া যায় এবং রাজু ভাইকে নিয়ে ব্যাক করে বাসায় আসে। মানুষজন জোরাজোরি হয়ে গেছে যে শুনছে ব্যাপার কি, ঘটনা কি। পাশে যে ওঝা ছিল খবর দিয়ে আনা হয়েছে, ওঝা আসে দেখে যে এই অবস্থা। উনি বলে যে এটা আসলে জিনে আসর করছে বা ভূতে আসর করছে, ওদের ভাষায় যেটা বলে এটা আর কি। তো এটা তাড়ানোর জন্য তুলা রাশি দরকার হবে। তুলা রাশি তো কেমন করে ছাড়ায় সেটা আমরা জানবো না, তারপরে কি হলো আমাকে সেটা বলো। আচ্ছা। তো এভাবে তুলা রাশির একজন খোঁজার পর ওকে বিভিন্ন ধরনের ইয়ে করার পর যেভাবে করে আর কি আমরা জানি, রিচুয়াল করে অনেক ধরনের। হ্যাঁ, তারপরে একটা ঘটনা এখানে বলা দরকার আসল ভাই, যে যেভাবে হোক ছাড়াইলো এটা সবাই জানে। ছাড়ার পর বলছিল যে আমি একটা প্রমাণ চাই যে তুমি চলে গেছো বা ছাড়ে দিছো। ও সাথে ঠিক আছে আমি প্রমাণ দিয়ে যাবো। তো ওই চাস্তো ভাইয়ের বাড়িটা ছিল মাটির বাড়ি, আর চাল ছিল আপনাদের জানার কথা টিনের চাল। তো টিনের চালে 3টা খুঁটি দিয়ে চালটা আটকানো ছিল। ও বলছিল যে মাঝখানের খুঁটিটা আমি ভাঙিয়ে দিব, না যে কোনো একটা খুঁটি আমি ভাঙিয়ে দিব। আর ভাগ্যক্রমে বা দুর্ভাগ্যক্রমে আমি জানি না, মাঝখানের খুঁটিটাতে আমি হেলান দিয়েছিলাম। আর হঠাৎ করে যখন স্বাভাবিক আচরণ চলে আসে, ঝট করে মাঝখানে খুঁটিটা ভাঙে যায় এবং পুরা চালটা নিচে পড়ে যেতে চায়। কিন্তু অস্বাভাবিক হলেও সত্য যে আমি সেই দুই হাত দিয়ে পুরো চালটা আটকাইতে সক্ষম হয়েছিলাম। তারপর থেকে রাজু ভাই মোটামুটি সুস্থ। থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের সঙ্গে আছেন এই মুহূর্তে আমাদের আরো একজন অতিথি, আমরা চলে যাব তার কাছে এবং আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনা শুনবো আমরা। হ্যালো লিসেনার্স, আমি প্রসেনজিৎ বালা ফ্রম গোপালগঞ্জ। তো আমি দ্বিতীয় ঘটনায় যাচ্ছি। এটা আমার এলাকায় ঘটা একটা ঘটনা। গত বছর উপজেলা মানে ইউনিয়ন পর্যায়ে নির্বাচনের সময় গতবারে। তো রাসেল ভাই আপনি হয়তো জানেন, গ্রামে যারা বড় হয় তারা একটু দুষ্টমি করে, যে কারো বাড়ির থেকে চুরি করে এনে কিছু খাওয়া দাওয়া, অনেক মজার জিনিস যেটা। 3জন ফ্রেন্ড ডিসাইড করে যে পাশের বাড়ি থেকে কিছু চুরি করে এনে মানে হাঁস চুরি করে খাবে। তো আমি আপনাকে একটা ইনফর্ম করে রাখি, আমাদের গ্রামটায় এখনো বলতে গেলে প্রত্যন্ত এলাকা, একদম বিলের মধ্যে এখনো কিছু কিছু বাড়ি আছে যেগুলো যোগাযোগ ব্যবস্থা এতটাই খারাপ যে নৌকা ব্যবহার করতে হয়। তো ওরা চিন্তা করে যে নৌকা নিয়ে পাশের বাড়িতে যাবে 3জন, তো হাঁস চুরি করে এনে খাবে, রাতে মজা করবে অনেকেই। রাত যখন 12টা বেশি বাজে, তোরা 3জন মিলে পাশের বাড়িতে যায়। তো একজন বলে যে তোরা 2জন এখানে বস নৌকায়, আমি যখন নিয়ে আসবো তখন চলে যাবো একসাথে। তো ওরা 2জন নৌকায় বসে থাকে এবং ও হাঁস চুরি করতে যায়। কিন্তু ও যখন হাঁস চুরি করতে যায় তখন বাড়ির মালিক টের পেয়ে যায়। বাড়ির মালিক টের পেয়ে গেলে তখন বাড়ির মালিক চোর বলে ধাওয়া দেয়। তো চোর বলে ধাওয়া দিলে তো যে 2জন নৌকায় ছিল ওই 2জন ওকে রেখে, যে চুরি করতে গেছিল ওকে রেখে নৌকাটা নিয়ে চলে যায়। ও কোনো কিছুর সিদ্ধান্ত নেওয়ার আগে ও ভাবে কি আমি তো এখানে থাকলে মার খাবো, তো আমি জলে মানে পানিতে ঝাঁপ দিই। তো পানিতে মানে সাঁতার কাটতে থাকে। ও সিদ্ধান্ত নেয় যে বিলের মধ্যে যে পুকুর আছে, পুকুর পাড়, যেখানে পুকুর পাড়ে গিয়ে উঠবে। এবং আমরা জানি পুকুর পাড়ে অনেক গাছ থাকে, সেখানে তাল গাছ আছে এবং হিজল গাছ আছে অনেক। তো চিন্তা করে সামনে একটা পুকুর আছে, তো আমি পুকুর পাড়ে গিয়ে উঠবো এবং সকাল হলে ওখান থেকে আমি চলে আসবো, যাতে আমাকে কেউ সন্দেহ না করতে পারে। ওই পুকুর পাড়ের দিকে উদ্দেশ্য করে রওনা দেয়, 7টায় থাকে। যখন পুকুর পাড়ে উঠতে যাবে তখন দেখে যে হিজল গাছের উপর সাদা শাড়ি পরা একটা মেয়ে বসে আছে এবং ও যখন উঠতে যাবে তখন ওকে হাত দিয়ে ডাকতেছে, কাছে কাছে। ঠিক আছে, ওইটা দেখে মানে বিভ্রান্ত হয়ে একদম ভয় পেয়ে ও ব্যাক করে বাড়ির দিকে রওনা। 7টায় যখন বাড়ির দিকে উঠতে যাবে তখন দেখতে পায় যে আপনাকে ওখানে যে ঘাটলা দিয়ে উঠবে, তখন ওই ঘাটলার সামনেই একটা কবর রাখা দেওয়া ছিল, যে কবরে একটা বয়স্ক মহিলাকে কবর দেওয়া হয়েছিল। তো চিন্তা করে যে আমি এখান দিয়ে উঠবো। তো যখন ঘাটলাতে উঠতে যাবে তখন দেখে ওই কবরের উপর একটা বয়স্ক মহিলা সাদা শাড়ি পরে ওকে কাছে হাত দিয়ে কাছে রাখতেছে ইশারা দিয়ে। তখন ওখানেই ও ওইটা দেখেই সেন্সলেস অবস্থায় ঘাটলাতে পড়ে থাকে। তখন সকালবেলা যখন সবাই ঘাটলাতে আসে থালা বাসন মাজতে, তখন দেখে যে ওখানে ও সেন্সলেস অবস্থায় পড়ে আছে এবং ওকে ওখান থেকে নিয়ে যায় এবং প্রায় 1.5 থেকে 2 দিন পরে ওর সেন্স ফেরে। বিভিন্ন ট্রিটমেন্ট 1 সপ্তাহ পর্যন্ত ওর প্রচুর জ্বর থেকে 105-এর মতো এবং ডাক্তার কবিরাজ দেখানোর পরে দেন অসুস্থ হয়। সুস্থ হওয়ার পরে এই ঘটনাটাও শেয়ার করে। থ্যাংক ইউ রাসেল ভাই। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার ঘটনার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। অবশ্যই ঘটনায় যাবো, আমাদের আরো একজন অতিথি আছে, আপনার নামটা প্লিজ একটু বলবেন, কোথা থেকে এসেছেন, তারপর আপনার ঘটনায় যাবো। হ্যালো স্যার, আমি গৌরীপুর থেকে আসছি, মাইমেসিং গৌরীপুর থেকে আসছি। আমার নাম খায়রুল ইসলাম। তো আমি সরাসরি রাসেল ভাই মূল ঘটনা যাচ্ছি। তো আমার ঘটনাটি হলো আমার মামাতো ভাইকে নিয়ে। তো আমার মামাতো ভাই 5-6 মাস আগের ঘটনা। তো আমার মামার বাড়ি নেচারি আপনার নেত্রকোনা জেলা মোহনগঞ্জ উপজেলা পাত্তারগাটি গ্রামে।
ভাটি অঞ্চল। তো আমার মামাতো ভাইয়ের নাম আব্দুল জলিল, তার বয়স 40 থেকে 45 হবে। তো উনি পেশায় একজন কৃষক ছিলেন। তো তার সংসারে তার স্বামী স্ত্রী ছিলেন, তার কোনো সন্তানাদি ছিল না। তো আজ থেকে 5-6 মাস পূর্বে যে ঘটনাটি ঘটলো সেটা হলো, সারাদিন সে মাঠে কাজ করার পর সন্ধ্যার পর সে সাংসারিক কিছু টুকিটাকি বাজার করার জন্য সে হাটে গেল আর কি। তো বাজারের নামটি ছিল বউবাজার। তো আশা করি মোহনগঞ্জের মানুষ শুনতে পাচ্ছেন, বিষয়টা জানেন। তো বউবাজারে সে যখন পৌঁছায় তখন আনুমানিক মাগরিব পেরিয়ে যায়, সন্ধ্যার মাগরিবের পরে সে রওনা হয়। তো রাসেল ভাই, গ্রামের বাজারগুলোর যে অবস্থা সেটা হয়তো আপনি অবগত আছেন যে গ্রামের দোকানগুলোতে আপনার টিভি রাখা হয়, সেখানে টিভি শো দেখানো হয়। গ্রামের কৃষক যারা সারাদিন মাঠে কাজ করে তারা দোকানে এসে টিভি শো দেখে এবং চাটা খায়, সময় কাটায়। তো আব্দুল জলিল আমার মামাতো ভাই সে মাগরিবের পরে দোকানে আসে, টিভি শো দেখে কিছুটা সময় কাটায়। তো কাটানে এক পর্যায়ে সে রাত যখন একটু বেশি হয়ে যায় তখন সে বাড়ি ফেরার পথে সে বাজার করবে এই ভেবে সে হাটে যায়। তো কিছু টুকিটাকি বাজার করার পরে যখন সে মাছের বাজারে যায়, তো বলে রাখে রাসেল ভাই সে ইলিশ মাছের প্রতি প্রচন্ড লোভ ছিল তার। তো ওই দিন বাজারে প্রচুর ইলিশ ছিল। তো সে লোভ সামলাতে পারেনি, বেশ কয়েকটি বড় সাইজের ইলিশ মাছ সে কেনার পর ব্যাগ ভর্তি করে সে যখন যাচ্ছিল, তো রাসেল ভাই যাওয়ার আগে আমি রাস্তার একটু বিবরণ দিচ্ছি। তো উত্তরমুখী হয়ে যে রাস্তাটি বাত্তারগাছি গ্রামের দিকে চলে যায় সেটি লম্বা রাস্তা, মানে এই রাস্তা ব্যবহার করলে প্রায় 25 থেকে 30 মিনিট সময় লাগে। এবং উত্তর পশ্চিমমুখী হয়ে যে রাস্তায় চলে গেছে বাত্তারগাছি গ্রামের দিকে সেটা শর্টকাট রাস্তা, সেটা 15 মিনিট সময় লাগে। তো রাসেল ভাই তো শর্টকাট যে রাস্তাটি উত্তর পশ্চিমমুখী চলে গেছে। তো আমার মূল ঘটনাটি এই রাস্তাটি নিয়েই। তো ওই রাস্তা কিছু দূর যাওয়ার পরে হাতে বাম পাশে, মানে বাজার থেকে ফিরতি পথে হাতে বাম পাশে করে একটি বহুদিনের পরিত্যক্ত একটি শ্মশানঘাট, তার মধ্যবর্তী স্থানে আছে একটি তাল গাছ, বিকট মানে অনেক বড়, আর তার পাশে আছে একটি কবরস্থান। তো গ্রামের মানুষের বয়ান অনুযায়ী যেটা আমি জানি যে এইখানে সচরাচর মধ্য দুপুর এবং সন্ধ্যার পর কোনো মানুষ যাতায়াত করে না, কারণ এটি তারা যেটা বলে যে এই তাল গাছের মাঝে কোনো একটা অশুভ কোনো অবয়ব থাকে। তো এখানে অলরেডি আমি অত্র এলাকায় 3-4 জনের এরকম ঘটনা ঘটেছে, তারা আপনার এখন পর্যন্ত জীবিত থাকে নাই, মারা গেছে। তো আব্দুল জলিল এই বিষয়টি প্রতি তার ধারণা ছিল, এই ঘটনাগুলো সে জানতো। তো সে একটু আপনার একটু ছিল আর কি, তেরা টাইপের ছিল, মানে এক প্রকার ছিল। তো সে এবং সাহসী ছিল। তো ওই দিন সে এটা পরক্ষণে রাত তখন যখন সে বাজার থেকে ফিরছে তখন আনুমানিক রাত 10:30 থেকে 11টা হবে। তো সে যখন চিন্তা করলো সেই শর্টকাট রাস্তাটি ব্যবহার করবে, তো সাহস করে সে যখন গেল, তো যাওয়ার পরে যখনই এক সময় যখন শ্মশানঘাট, তালগাছ এবং কবরস্থানটি ক্রস করতে যাবে তখন একটি গরম হাওয়া তার গায়ে এসে লাগলো। তো একটু অস্বস্তি ভোগ করার পর কিছুক্ষণ পর সে থমকে গেল, থমকে চারপাশে একটু নজর দিতে দেওয়া শুরু করলো যে কথা মানে কোথা থেকে এখন কোন ঝড় বাতাস নেই, হঠাৎ করে গরম একটা হাওয়া লাগলো তার কাছে। আচ্ছা, তারপরে একটা পচা দুর্গন্ধ আসলো তার নাকে। তো সেটা সে সহ্য করতে পারেনি, হাত দিয়ে নাক চেপে সে কোনো মতে যাওয়ার চেষ্টা করতে থাকলো, এই শ্মশানঘাট এবং কবরস্থানটি ক্রস করার চেষ্টা করতে থাকলো। কিন্তু কেমন জানি তার পা এবং শরীর অবশ হয়ে যাচ্ছিল, কোনো অবস্থাতে সে ক্রস করতে পারছিল না। এইভাবে সে বেশ কিছুক্ষণ চেষ্টা করার পরে কোনো এক সময় ঘন্টাখানিক অথবা 30 মিনিটের মতো হবে আর কি, এরকম সে নিজের সাথে নিজে লড়াই করে। তারপর এক সময় সে কোন রকম বাড়িতে পৌঁছানোর পর তো তার স্ত্রীকে সব ঘটনা খুলে বলে। তো তখন আমার মামাতো ভাই সুস্থ ছিলেন। তো ওনার স্ত্রী তাকে পানি পড়া এবং যা গ্রামের মহিলারা করে সেটা করে পানি পড়া খাওয়ায়। তো আব্দুল জলিলের অনেক শখ যে ইলিশ মাছগুলো সে শখ করে কিনে আনছে, তো আজকে রাত্রি সে খাবে।
তো তার স্ত্রীকে বলে, তার স্ত্রী বলে যে আজকে রাত্রে খাওয়া দরকার নেই, সকালে তোমাকে এনে দিই। কিন্তু উনি একটু আগে বলেছে একটু এক প্রকার টাইপের, তো উনাকে বাধ্য করে তার স্ত্রীকে রান্না করার জন্য। তো ওই দিন মধ্য রাত্র হয়ে গেছে, 1-1:30 বেজে গেছে, তখনও তো সেই ইলিশ মাছগুলো রান্না করছে এবং খাইছে। খাওয়ার পরে আসলে ভাই ঘটনাটি এখানে শেষ হতে পারছে, কিন্তু ঘটনাটি আর কিছু যোগ করতে হচ্ছে। সেটা হলো সকালবেলা ফজরের পরে আমার ভাই, মামাতো ভাই আব্দুল জলিলের অবস্থা শোচনীয় আকার ধারণ করে, মানে তার গায়ে জ্বর আসে এবং রক্ত বমি করতে থাকে এবং পেট ব্যথা এবং থেমে থেমে আর কি খিঁচুনি আরম্ভ হয়। তখন তিনি ঘাবড়িয়ে যান এবং আমার মামাতো ভাইয়ের স্ত্রী তার পরিবারের সবাইকে ডেকে আনে, পাড়া প্রতিবেশী ডেকে আনে, রাত্রে ঘটনাটা বলে, শেয়ার করে এই ঘটনা হয়েছিল। তো অনেকে বলতেছে তাকে কবিরাজ দেখানোর জন্য এবং ডাক্তার, অনেকে বলতেছে আবার তাকে ডাক্তার দেখানোর জন্য। কিন্তু রাসেল ভাই সব কবিরাজ এবং ডাক্তার সব ধরনের চিকিৎসা করার পরেও আমার মামাতো ভাই 4-5 দিন তারপর মৃত্যুর সাথে প্রাণে লড়ে অবশেষে মারা যায় আর কি। তো এই ছিল রাসেল ভাই ঘটনা। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য। আপনাকে অনেক 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 ধন্যবাদ। আমরা চলে যাব আমাদের আজকের সর্বশেষ ঘটনায় এবং আমাদের একজন অতিথি এখানে আছেন, তিনি ঘটনাটা শোনাবেন। আপনার নামটা আরো একবার বলবেন এবং তারপর আপনার ঘটনা যাবো আমরা। হ্যালো লিসেনার্স, আমি প্রসেনজিৎ বালা ফ্রম গোপালগঞ্জ। তো রাসেল ভাই আমার সাথে একটা ঘটনা আমি শেয়ার করতে চাচ্ছি। জি। তো ঘটনাটা হচ্ছে গত বছর এই বর্ষার দিনে, তো এই গত বছর এই সময় আমাদের এলাকায় চোরের একটু উপদ্রব বেড়ে যায়। আচ্ছা। তো আমি এই বন্ধের সময় আমি বাড়িতে থাকলাম। তো আমি চাইলাম যে ঘরে না ঘুমাই একটু বাইরে, আমাদের এলাকায় কারেন্ট নেই এখনো। কারেন্ট আপনি ছোট করে বলতে পারলে হয়তো দুটো ঘটনায় বলতে পারবেন, খুব ছোট ছোট করে দুটো বলবেন। আমি পাশে একটা ঘর আছে, একটা কার্যালয় ছোট আমার ঘরের পাশে, তো ওখানে গিয়ে ঘুমাই। তো আমার মা বলে যে চোরের খুব খারাপ অবস্থা, তো মোবাইলটা, অ্যান্ড্রয়েড ফোনটা ঘরে রেখে যা, আর যে ছোট মোবাইলটা আছে ওটা নিয়ে যা বাড়ি। তো আমি ওখানে মোবাইলটা রেখে ঘুমাই। আমি ওখানটার বর্ণনা দিই। ঘরটা হচ্ছে পাটাতন করা এবং জমি থেকে যে উঁচু একটু, এবং পাশে হচ্ছে একটা খাল, পিছনে ঘরটার পিছনে খাল, ডান পাশে একটা সাঁকো চার এবং চারের সাথে লাগানো একটা জাম গাছ, এবং ঘরটার একটা দরজা আছে এবং চারপাশে খোলা বললে ভুল হবে, এক পাশে মানে আপনার শাটারের মতো যেটা বলে, আর জানলা কোনো নেই, শাটার নেই। তো আমি ওই যেদিকে শাটার ওপেন করা একদম ওইদিকে মাথাটা দিয়ে, মানে যেদিকে আপনার জাম গাছ ওইদিকে মাথাটা দিয়ে ঘুমাই। তো আমি যখন ওখানে 3-4 দিন ঘুমালাম, তখন প্রথম দিকে আমি খেয়াল করতাম যে ওই মনে হচ্ছে যে কেউ খাল পাড়ি দিয়ে, মানে পানি ঝাঁপিয়ে কেউ আসছে, আসার পরে মনে হচ্ছে আমার টিনের উপর দিয়ে মানুষ হাঁটছে, খুব বড় বড় পা ফেলে শব্দ হচ্ছে। এবং আপনার যে জাম গাছটা আছে, জাম গাছের একটা মাত্র ডাল মাত্র, আর কোন গাছের পাতা নড়ে না, কোনো কিছু না, শুধুমাত্র একটা ডালে এই টিনের উপর দিয়ে যাওয়া আসা করতেছে এবং বিকট শব্দ হচ্ছে। তো এইরকম প্রথম 2-1 দিন ঘটনাটা ঘটে। আমি কি একটা শেয়ার করি না, কারণ আমি জানি ওখানে আমার ঘুমটা ভালো হয়, আমার সাথে যাই ঘটনা কেন আমার তো কোনো ক্ষতি হচ্ছে না। তো আমি ভয় পেলেও আমি কেয়ার করিনি। তো এরপরে ঘটনা ঘটে, প্রথমে সন্ধ্যার দিক প্রচন্ড বৃষ্টি হয়, নেক্সট গভীর রাত্রে খুব ভালো। তো আমি যেহেতু বৃষ্টি হয়েছে, পরিবেশটা অনেক ঠান্ডা, ঘুমটা গভীর ঘুমে আসি। তো এইভাবে আমার রাসেল ভাই, যেহেতু ঝাপটা আমি বললাম যে এটা শাটারটা খুলে আমি ঘুমানো, জাম গাছের পাশে একদম মাথা দেওয়া, তো আমার চুল তো প্রচন্ড ভাবে টান দেয়, খুব ভাবে টান দেয়। আমি তৎক্ষণাৎ উঠে লাফাই উঠে চোর বলি এবং দেখে কেউ নেই, এখানে কিছুই নেই, সমস্ত লোক এক হয়ে যায়, আমার বাসে যারা ঘুমানো ছিল সবকিছু। আসলে এমন কোন পরিস্থিতি ছিল না ওখান থেকে যাওয়ার, যেহেতু ওখান থেকে উঠতে হলে অনেক উঁচু, উঠতে হলেও সময় লাগবে, সহজে যাওয়া সম্ভব। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে আপনি যেটা দেখেছেন সেটা আসলে চোর ছিল না, এবং যে আমার সাথে যেতে করছে অবশ্যই অন্য কিছু ছিল, এত দ্রুত ওখানে পালানো কোনোভাবে কোনো উপায় নাই, আপনি যে জায়গায় থাকেন, এবং তাকে অনেক খোঁজাখুঁজির পরেও তাকে পাওয়া যায় না। আপনার কি মনে হয় কি হতে পারে? রাসেল ভাই, আমার জানা মতে আমাদের ওই এলাকায়, আমি বলছিলাম আমাদের খালপাড়িতে, গত বিষয়টা আমি যখন 17 মার্চ আসছিলাম, খালপাড়িতে অনেক মৃত যারা মানে সুইসাইড করে এদেরকে রাখা হয় বেশিরভাগ সময়, এটা অনেক মানুষ জানে আমার এলাকায়, এবং হয়তোবা কোনো আত্মা বা অশরীর হতে পারে, যেহেতু খালপাড়ি ছিল। আচ্ছা, আর আরেকটা ঘটনা বলছিলেন আপনি, সেটা হচ্ছে যে আপনার কোন একটা কাজের, খুব ছোট্ট করে 1 মিনিটের মধ্যে। আমার স্টুডেন্টের এক কাজিনের ঘটনা আমি পড়াচ্ছিলাম, তো এই সময় আমার তার কাজিন এসে হাজির হয়। তো ওনার কাছ থেকে শেয়ার করা শোনা ঘটনাটা, ওনার বাড়ি হচ্ছে বাগেরহাটের দিকে, আমি উল্লেখ করছি না কোনো কিছুই। তো ওনার এক ভাইপো আছে, ক্লাস 7 পড়ে, নাম জীবন। তো
ওর সাথে ঘটনা ঘটে, ও মাঠে খেলতে যায়, মাঠে খেলতে গিয়ে যখন ফিরে বাড়িতে ফিরে তখন আর কি একটা কালো বিড়াল দেখে তাল গাছের নিচে বসে আছে। তো যেহেতু একটু দুষ্টু টাইপের ছেলে, ও বিড়ালটাকে লাথি মারার পরে বিড়ালটা তাল গাছের উপরে চলে যায়। তো যখন কিছু দূর যাওয়ার পরে দেখে বিড়ালটা ওখানে নেই। তো বাসায় এসে ও কেউ কিছু না বলে ও স্বাভাবিকভাবে থাকে। একদিন পরে ও আর কি বলে ওর ফ্যামিলির সবাইকে যে আমাকে ওর বাড়ির পাশে একটা আপনার হিজল গাছ আছে, হিজল গাছ থেকে আমাকে কেউ নিয়ে যাচ্ছে এই কথাটা শেয়ার করে। তো এরপরে ও অস্বাভাবিকভাবে আচরণ করে এবং ওকে কেউ ধরে রাখতে পারে না, দৌড় দিয়ে ঘর থেকে চলে যায় এবং কেউ যদি ওকে ধরে নিয়ে আসে তারপরে ও অনেক তার সাথে খারাপ বিহেভ করে, মারধর করে। তো দু একদিন ভালো থাকার পরেও দেখা যাচ্ছে ওর সাথে ঘটে আর এক রকম ঘটনা, যে ও সাপ দেখে ওকে সাপে দংশন করে, কিন্তু ওর সাথে যে থাকবে সে সাপ দেখবে না, কিন্তু তাকে সাপে দংশন করে সাপে কাটার আঘাত পাবে এবং তাকে ওঝা দিয়ে বীজ ছাড়াতে হবে। তো ওই আমার সাথে যে লোকটা ঘটনা শেয়ার করছে উনি বলল যে ওর এই ভাইপোকে নিয়ে মাঠে গরু চড়াতে গেছে। তো ওর কাকাকে বলছে কাকা সাপ, কিন্তু ও কোনো সাপ, ওর কাকা কোনো সাপ দেখে না, কিন্তু ওকে সাপে দংশন করছে এবং সাপে কাটার চিহ্নটাও আছে এবং ওঝা দিয়ে সাপ বিষ নামানো হয়েছে। এবং একটা ঘটনা বলি, যে একটা ক্লাস 7-এ পড়া ছেলে, ও একটা বড় গরু, যেটা বলে গরুকে একাই দুর্বল করে ফেলছে এবং একে বিভিন্ন ঝাড়ফুঁক করা হয়েছে, অনেক কবিরাজ দেখানো হয়েছে, কোনোভাবে ভালো করা হয় নাই। সর্বশেষ ভাবে গোপালগঞ্জ আমার সাথে কথাগুলো শেয়ার। থ্যাংক ইউ সো মাচ। প্রিয় লিসেনার, আশা করি নদীর ঘটনা সহ প্রত্যেকটা ঘটনা আপনাদের মাঝে ভালো লেগেছে। প্রতিনিয়ত এই ধরনের বাছাই করা ভয়ানক ঘটনা শুনতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আপনারা যাতে খুব সহজে এই ধরনের ঘটনাগুলো শুনতে পারেন, এই কারণেই ভূতে প্রেমের যত ভয়ানক ঘটনা আছে প্রত্যেকটা ঘটনা আমি নিজেই বাছাই করে প্রতিনিয়ত রাত 10টা বাজে পাবলিশ করে থাকি। তো যে কথাটি বলবো, যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আমি তাদেরকে বলবো তারা এই চ্যানেলে ঘুরে আসবেন, যে এই চ্যানেলে অসংখ্য এপিসোড পাবলিশ করা আছে যা শুধুমাত্র বাছাইকৃত ভয়ানক ঘটনা। তো আজকের জন্য এখানে বিদায় নেব, আবারও আগামীকাল নতুন কিছু বাছাই করা ভয়ানক ঘটনা নিয়ে আপনাদের মাঝে চলে আসবো। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো দলে আছেন। দর্শক, আপনারা তো সকলেই জানেন আমরা আমাদের এই চ্যানেলটির মাধ্যমে আপনাদেরকে গল্প শুনিয়ে থাকি। তো এখন থেকে শুরু হচ্ছে আমাদের আজকের এপিসোড। সময়টা ছিল 30 বছর আগের। আমাদের শহর থেকে বেশ দূরে একটা নিস্তব্ধ সবুজ গ্রাম, নাম তার কল্যাণপুর। এই গ্রামে বাস করত অর্ণব আর তার পরিবার। অর্ণবের বাবা ছিলেন একজন ডক্টর। তারা থাকতেন গ্রামের একমাত্র পাকা দালান বাড়িতে, যার এক পাশে ছিল একটা বিশাল আম বাগান। অর্ণবের বয়স তখন 7। তার দিন কাটতো খেলাধুলা করে, আর তার সবচেয়ে প্রিয় খেলার সঙ্গী ছিল তার দিদি মৌসুমী, যার বয়স ছিল 11। মৌসুমীর শখ ছিল পুরনো জিনিস সংগ্রহ করা। একদিন তারা খেলছিল সেই আম বাগানের ভিতর দিকে। হঠাৎ মৌসুমীর চোখে পড়ল একটা ভাঙ্গা কুয়ো। কুয়োটা লতাপাতা আর শ্যাওলায় ঢাকা, বহু বছর ধরে অব্যবহৃত। কৌতূহলী হয়ে মৌসুমী কুয়ার ভিতরে উঁকি মারল। কুয়ার তলের দিকে আবছা অন্ধকারে কি যেন একটা সাদা বস্তু পড়ে আছে। সাহস করে অর্ণবকে সঙ্গে নিয়ে সে কোনো মতে কুয়ার ভিতরে নেমে গেল। সেখানে আবর্জনার মধ্যে সে খুঁজে পেল একটা পুতুল। পুতুলটি দেখতে ছিল অন্যরকম। এটা ছিল পুরনো দিনের কাপড়ের তৈরি করা একটি পুতুল, কিন্তু তার মুখটা ছিল একেবারে মানুষের মতো, আর তার চোখ দুটো ছিল খুবই জীবন্ত, যেন এইমাত্র কথা বলে উঠবে। পুতুলটির পরনে ছিল লাল রঙের একটি ফ্রক। মৌসুমী আনন্দে পুতুলটিকে নিয়ে এলো এবং সে সেটার নাম দিল ললিতা। শুরু হলো ললিতাকে নিয়ে মৌসুমীর পুতুল খেলা। প্রথমে সব কিছু স্বাভাবিক ছিল, কিন্তু কিছুদিন যেতেই অর্ণব লক্ষ্য করলো কিছু অদ্ভুত পরিবর্তন।
ললিতার স্থান পরিবর্তন। মৌসুমীর খেলার পর ললিতাকে যেখানে রাখা হতো, সকালে উঠে দেখা যেত সেটা তার জায়গায় নেই, হয় সেটা ঘরের অন্য কোণে, না হয় আলমারির নিচে। মৌসুমী বলতো যে সে রাখেনি, আর অর্ণবও দেখেনি। গভীর দ্বিতীয় হচ্ছে ফুসফুসানি আওয়াজ। গভীর রাতে হলে অর্ণব মাঝে মাঝে মৌসুমীর ঘর থেকে ফিস ফিস করে কথা বলতে শুনতো। মনে হতো যেন দুজন মানুষ খুব নিচু গলায় গল্প করছে। যখন সে উকি দিত, মৌসুমী দেখতো একা ঘুমাচ্ছে আর ললিতা তার পাশে বসে আছে। অর্ণব জিজ্ঞাসা করলো, মৌসুমী উত্তর দিত, ও তো আমার সাথে গল্প করে। হিংস্রতা। ধীরে ধীরে মৌসুমী খুব হিংস্র হয়ে উঠতে শুরু করলো। সে কারণে অকারণে রেগে যেত, চিৎকার করত। আর যদি কেউ ললিতাকে ছুতো, মৌসুমী ভয়ঙ্করভাবে চেঁচিয়ে উঠত যেন তার পুতুলকে কেউ কেড়ে নিতে চাইছে। একদিন রাতে অর্ণব খুব জ্বর হলো। বাবা মা তাকে নিয়ে ব্যস্ত। গভীর রাতে অর্ণবের ঘুম ভাঙল। সে দেখলো তার ঘরে আবছা অন্ধকারের কেউ দাঁড়িয়ে আছে। সেটা ছিল মৌসুমী। তার চোখে ঘুম নেই, দৃষ্টিতে এক শীতল শূন্যতা। সে ফিসফিস করে অর্ণবকে ডাকলো, অর্ণব চল খেলা করি। অর্ণব ভয়ে চুপ করে রইল। সে দেখলো মৌসুমীর হাতে রয়েছে ললিতা পুতুলটি। পুতুলটির চোখ দুটো অন্ধকারেও যেন জল জল করে উঠছে। মৌসুমী ধীরে ধীরে এগিয়ে এলো অর্ণবের খাটের দিকে। তার হাঁটার ভঙ্গি দেখে যেন কৃত্রিমতা, যেন তার শরীরের ভিতরে মধ্যে কেউ ঢুকে পড়ছে। অর্ণব চিৎকার করতে চাইল, কিন্তু গলা দিয়ে কোনো শব্দই বের হলো না। মৌসুমী অর্ণবের খুব কাছাকাছি গেল। তারপর সে ললিতা পুতুলটিকে অর্ণবের মুখের সামনে ধরে হাসি হাসি বলল, ললিতা তোর সাথে খেলবে। ঠিক তখনই পুতুলটির মুখ থেকে একটি তীক্ষ্ণ হাসি বেরিয়ে এলো। সেই হাসি কোনো পুতুলের হতে পারে না, সেটা ছিল শীতল বৃদ্ধ নারীর হাসি। একই সাথে সেই পচা লাশের গন্ধটা ঘরে ছড়িয়ে পড়ল, যা অর্ণব আগে কখনোই অনুভব করতে পারেনি। পুতুলের চোখ দুটো থেকে যেন দুটি কালো বিন্দু অর্ণবের দিকে তাকিয়ে আছে। অর্ণব প্রাণপণে চিৎকার করে উঠল। তার চিৎকারে বাবা মা ছুটে এলেন। আলো জ্বালাতেই দেখা গেল মৌসুমী খাটের পাশে দাঁড়িয়ে আছে আর তার হাতে ললিতা, কিন্তু তার মুখে ছিল একটা ফ্যাকাশে, যেন সে নিজে কিছু দেখে ভয় পেয়েছে। অর্ণবের বাবা ডাক্তার সেন সব ঘটনা শুনে বুঝতে পারল যে কোনো সাধারণ ব্যাপার নয়। তিনি গ্রামের এক বৃদ্ধর কাছে গেলেন। বৃদ্ধ সব কিছু শুনে বললেন, ওই কুয়ে বছর 30 আগে একটা ডাকাত দল গ্রামের এক যুবতী মেয়েকে মেরে ফেলেছিল। যুবতীটি ছিল পুতুল প্রেমী। তার আত্মা ওই পুতুলের মধ্যে আশ্রয় নিয়েছে। হয়তো ওটা পুতুল নয়, ওটা একটা প্রেতাত্মার আশ্রয়। ডাক্তার সেন দ্রুত বাড়ি ফেললেন। তিনি পুতুলটিকে আগুনে পুড়িয়ে ফেলার সিদ্ধান্ত নিলেন, কিন্তু যেই তিনি ললিতাকে ধরতে গেলেন, পুতুলটি যেন লাফিয়ে উঠল এবং মৌসুমীর হাতে কামড় বসিয়ে দিল। মৌসুমীর মুখ থেকে যেন সেই বৃদ্ধ নারীর হাসিটা বেরিয়ে এলো। তখন এক অদ্ভুত ঘটনা ঘটল। ললিতা পুতুলটি মৌসুমীর হাত থেকে পড়ে গেল এবং মেঝেতে পড়েই রক্তাক্ত হয়ে গেল, যেন ঠিক সেটার ভিতর থেকে রক্ত ঝরছে। এরপর পুতুলটি যেন নিজের থেকেই গড়াতে ঘরের কোণের দিকে চলে গেল এবং সেখানে পুড়ে ছাই হয়ে গেল। পরের দিন থেকে মৌসুমী আবার স্বাভাবিক হতে শুরু করলো। তবে আমবাগানের সেই কুয়োর আশেপাশে কেউ আর ভুলেও যেত না। কিন্তু অর্ণবের জীবনে এই ঘটনাটা ঘটত, যা তাকে এখনো তাড়িয়ে বেড়ায়। মাঝে মাঝে গভীর রাতে সে ঘুম থেকে উঠে দেখত তার খাটের পাশে একটা ভাঙ্গা লাল ফোড়কের টুকরা পড়ে আছে, আর ঠিক তখনই তার কানে ভেসে আসতো এক বৃদ্ধ নারীর চাপা হাসি।